ওকে, আজকে ক্লাস নাম্বার 2। আজকের ক্লাসের টপিক হচ্ছে ভেরিয়েবলস এন্ড ডাটা টাইপস। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে প্রিন্ট এবং প্রিন্ট এলএন কাজ করে, কিভাবে। তারপর দেখছিলাম কিভাবে এসকেপ সিকোয়েন্স কাজ করে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কিভাবে প্রিন্ট এবং প্রিন্ট এলএন কাজ করে। প্রিন্ট এলএন যদি আমরা কোথাও ইউজ করি তাহলে এইটা সে প্রিন্ট করবে এবং নিচের লাইনে কার্সরটা মুভ করে দিবে, তাহলে এটা কাজ শেষ। প্রিন্ট করবে এবং নিচের লাইনে কার্সরটা মুভ করবে। নেক্সট যেটা প্রিন্ট হবে টিএক্স শুরু হবে এই কার্সরের থেকে। কার্সর হচ্ছে এটা যেটা নাকি ব্লিঙ্ক করতেছে, লাইন নাম্বার 13 যেটা ব্লিঙ্ক করতেছে এটাকে বলি আমরা কার্সর। CURSOR কার্সর, যেটা ব্লিঙ্ক করতেছে 30 নাম্বার লাইনে এটাকে বলি আমরা কার্সর। আর যেটা মুভ করতেছে এখন এই যে দেখতেছেন মুভ করতেছে, এটা হচ্ছে মাউস পয়েন্টার। এটা যেটা নাকি মুভ করতেছে এটা হচ্ছে মাউস পয়েন্টার, এটা মাউস না কিন্তু, এটা হচ্ছে মাউস পয়েন্টার। সো এটা হচ্ছে মাউস পয়েন্টার। আর কার্সর হচ্ছে 13 নাম্বার লাইনে যেটা ব্লিঙ্ক করতেছে, এখন আছে এই ব্লিঙ্কটা আছে 7 নাম্বার লাইনে। কার্সর যেখানে থাকে সেখানেই লেটারটা প্রিন্ট হয়। যেমন আমি ডি প্রেস করলাম, তাহলে কার্সর ছিল 7 নাম্বার লাইনে, 7 নাম্বার লাইনেই কার্সরের এখানে লেখাটা প্রিন্ট হয়েছে। আমি এখানে এবিসি লিখলাম, এবিসি কার্সর এখানে ছিল বলে এখানে এবিসি লেখা হয়েছে। এখন যদি আমি ডি লিখি তাহলে সি এর পরে ডি হবে। তারপর যদি ই লিখি, আমি যদি কার্সরটা বি এর পরে দেই তাহলে ই যদি টাইপ করি তাহলে ইটা হবে বি এর পরে। তো কার্সরের হেড যেখানে থাকবে ওইখান থেকে লেখা শুরু করে কম্পিউটার। সো এই কারণে কার্সরটা খুব ইম্পর্টেন্ট। আর এই পুরোটা হচ্ছে মাউস পয়েন্টার, এটা হচ্ছে মাউস পয়েন্টার। আমি হাতে ধরে যেটা ঘোরাচ্ছি এটা হচ্ছে মাউস। আর এসকেপ সিকোয়েন্সে আমরা যেটা শিখছিলাম 6টা এসকেপ সিকোয়েন্সের মধ্যে এই 7টা এসকেপের মধ্যে আমাদের দরকার পড়ে আসলে এই 5টা এসকেপ সিকোয়েন্সের। এই 3টা অ্যাবসলিউট হয়ে গেছে, এগুলি আর লাগে না। যেমন স্ল্যাশ ইউজ করে আমরা অ্যাড্রেস লিখতে পারি। যদি 1 2 3 হয় তাহলে 1 2 3 হয় তাহলে অ্যাড্রেসে কনসোলে প্রিন্ট হবে 1 2 3 একটা স্ল্যাশ। কারণ 2টা স্ল্যাশ আমরা এভাবে সিঙ্গেল স্ল্যাশে আমরা লিখতে পারবো না, বলবে যে এরর দিবে, বলবে যে স্ল্যাশ এ কোনো এসকেপ সিকোয়েন্স না। এটাকে এসকেপ সিকোয়েন্স বলে এই কারণে যে আগে একটা এসকেপ সিকোয়েন্স দিয়ে তারপরে একটা লেটার দেওয়া হয়, এই কারণে ওরা এটার নেমিং এইভাবে হয়েছে এসকেপ সিকোয়েন্স। টি মানে ট্যাব, আমি এখানে যদি টি দেই তাহলে একটা ট্যাব দিবে, লিটারালি একটা ট্যাব দিবে। যেভাবে আমরা আর 2টা টিপ দিলে 2টা ট্যাব দিবে। যেমন এখানে নেম আর ইয়ার মধ্যে 2টা ট্যাব আছে, এই যে একটা ট্যাব 2টা ট্যাব, একটা ট্যাব 2টা ট্যাব। What is the 25 line? 25 নাম্বার লাইন, এই এটাতে আমরা we can use this kind of escape sequence, but in latest version of Java we do not need to print single quote by using escape sequence. আমরা এইভাবে লিখতে পারি, ডিরেক্টলি লিখতে পারি, অথবা আগের ভার্সনে জাভাতে এইভাবে লেখার নিয়ম ছিল, নতুন ভার্সনে জাভায় এটা নিয়ম ছিল। আগেরটাও রেখে দিছে, এখন নিউ ভার্সনে লেখা যায়, নিউ ভার্সনে নতুনটাও লেখা যায়। সো যেহেতু সিঙ্গেল কোটের আর এই ভ্যালুটা দরকার নাই, মানে এসকেপ সিকোয়েন্স দিয়ে সিঙ্গেল কোট আনতে হবে এমন দরকার নাই, সুতরাং আমরা সিঙ্গেল কোটে এসকেপ সিকোয়েন্স ছাড়াই লিখতে পারি। বাট ডাবল কোটের ক্ষেত্রে আমাকে অবশ্যই এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হবে। আমি যদি লিখি সিটি নেম ডালাস এবং ডালাসটা যদি ডাবল কোটে থাকবে এরকম যদি আমি কনসোলে চাই, তাহলে আমাকে অবশ্যই এসকেপ সিকোয়েন্সে লিখতে হবে। আর নিউ লাইন তো এটা আমরা জানি, নিউ লাইন এই রোডের নিচে, রোডের পরে এখানে নিউ ইয়র্কের আগে একটা নিউ লাইন হবে, মানে নিউ লাইন জাস্ট একটা এন্টার হবে, এখানে একটা এন্টার হবে। তাহলে রোডের পরে ডালাস টেক্সাস 760, না রোডের পরে নিউ ইয়র্ক চলে গেল সেকেন্ড লাইনে, আর NY 11432 এটা চলে গেল এর পরের লাইনে, প্রতিবার এন্টার হবে। The ln and the /n is the same thing basically. ln and /n
অনেকটা সেম থিং, কারেক্ট। এটাই ছিল লাস্ট ক্লাসের। আর আপনারা অ্যাসাইনমেন্ট এর ব্যাপারে আমি এখন একটু একটা দিব, একটু প্রজেক্ট না, আমি ক্লাসের নামে করি সাধারণত। আমি তাহলে সিএল ক্লাস 02 দিয়ে শুরু করি, ভ্যারিয়েবলস and data types to create. প্রজেক্ট হ্যালোটাকে আমি বলে দিই এটা ফার্স্ট ক্লাস, তাই না? আমি রিনেম করব কিভাবে? প্রজেক্ট হ্যালো এখানে আছে, আমি এটাকে রিনেম করব refactor, right click on project, then refactor, then rename. ওকে, আমি দেবো এটাকে ক্লাস 01 statements and escape sequence. এর এই নেমটা আবার বলবেন কি একটু? হ্যাঁ বলতেছি, ক্লাস আমি দিতেছি একটা এনি ক্লাস ভ্যারিয়েবল এক্সাম্পল পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফিনিশ। আমি এই প্রজেক্টটাকে রিনেম করতে চাই, অথবা যে কোনো প্যাকেজ কিংবা যে কোনো নেমকে আমি রিনেম করব। তাহলে রাইট ক্লিক অন ইট, রিফ্যাক্টর, রিনেম। একটু লিখে রাখেন যে ওয়ার্ডটাকে আপনি রিনেম করতে চান, ওইটার উপর রাইট ক্লিক, রিফ্যাক্টর, রিনেম। একটু নোট করেন হাউ উই ক্যান রিনেম। এটা আমার মেইন মেথড। মেইন মেথডের এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। কারো স্ক্রিন কি ছোট লাগতেছে? আমার স্ক্রিনটা, আপনারা যাদের মনিটরে আমার স্ক্রিনটা ছোট লাগে আপনারা ম্যাক্সিমাইজ করেন। আর সাউন্ড কি আমার ঠিক আছে? সাউন্ড ঠিক আছে ভাই। সাউন্ড আমরা হ্যাঁ, আচ্ছা। কারো সমস্যা হলে আপনাদের স্পিকারের ভলিউমটা বাড়ায় দেন। এটা হচ্ছে আমার ক্লাস নেম। ক্লাস নেম অলওয়েজ কি কেসিং হয়? ক্যামেল কেসিং, তাই না? আমার স্টেটমেন্ট কি ঠিক আছে? ক্লাস নেম অলওয়েজ ক্যামেল কেসিং হয়। এটা কি কেসিং? project name and package name camel casing হয়। প্রজেক্ট নেম আর ক্যামেল নেম ক্যামেল কেসিং। এইটা কি কেসিং? এটা হচ্ছে pastel প্যাসকেল কেসিং। প্যাসকেল casing casing এইখানে এইখানে স্নেক কেসিং এর একটা আছে, এক্সাম্পল আছে। বাট এটা যেহেতু ক্যাপিটাল লেটার, তো এটাকে ক্যামেল কেসিং, প্যাসকেল কেসিংটাই বলবো। এটা স্নেক কেসিং আর কি। হ্যাঁ, আমি তাহলে আর দিলাম না। casing এ তো ভাই আপনি স্মল লেটার ইউজ করছিলেন। স্মল লেটার ইউজ করছিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি এখন এই ক্লাস নেমটা আমার ভুল হয়েছে মনে করেন। আমি বলবো যে না, আমি এইভাবে লিখতে চাই না, আন্ডারস্কোর দিতে চাই না। তাহলে আমি এটাকে ঠিক করে দিলাম। কিন্তু ঠিক করলে কি হবে? আমার ক্লাস ফাইল তো এই যে ভেরিয়েবল আন্ডারস্কোর এক্সাম্পল ডট জাভা, এটা হলো ক্লাস ফাইল। ফাইলটা তো আমার আন্ডারস্কোর রয়ে গেছে। এখন সে এরর দিয়ে বসে আছে, বলতেছে যে না, এই আন্ডারস্কোর ছাড়া তো আমি মিলাইতে পারতেছি না এটা কোন ক্লাসের। আমি যে ক্লাসটাকে চিনি ওইটার মধ্যে আন্ডারস্কোর আছে এখানে, কিন্তু তোমার ক্লাসের মধ্যে তো আন্ডারস্কোর নাই, আগে ছিল কিন্তু এখন তো ডিলিট করে দিছো। এখন আমি এটাকে মিলাইতে পারতেছি না। আমি বললাম ওকে, তাহলে কি করতে হবে বলো। সে সাজেশন দিল, টু কুইক ফিক্স অ্যাভেলেবল। দুইভাবে আমি ফিক্স করতে পারি। এই তথ্যটা সে আমাকে দিতেছে। কি? প্রথমটা রিনেম করতে বলতেছে ফাইল, দ্যাট ফাইল, এই ফাইলটাকে রিনেম করতে বলতেছে ভেরিয়েবল এক্সাম্পল উইদাউট আন্ডারস্কোর ডট জাভা, এই নামে রিনেম করতে বলতেছে। এটা হলো প্রথমটা। আর সেকেন্ডটা হচ্ছে রিনেম টাইপ টু ভেরিয়েবল আন্ডারস্কোর এক্সাম্পল। টাইপ মানে এই ক্লাসের নাম, ক্লাসকে অনেক টাইপ বলে। সো এই টাইপটাকে পাবলিক ক্লাস ইয়াটাকে হ্যাঁ, পাবলিক type ক্লাসটাকে বলে। মধ্যে হ্যাঁ, ক্লাসটাকে বলে টাইপ, এই ক্লাসটাকে টাইপ বলে। সো রিনেম টাইপ টু ভেরিয়েবল আন্ডারস্কোর এক্সাম্পল। আমাকে বলতেছে এখানে আন্ডারস্কোর দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তো আমি সেকেন্ডটা নিলাম, নিয়ে দেখলাম আন্ডারস্কোর দিলে হ্যাঁ, এখন আর কোনো এরর দেয় না। আমি বললাম না, আমি তো সেকেন্ডটা নিতে চাই না, কারণ আমি তো আন্ডারস্কোর চাই না। তুমি এক কাজ করো, তাহলে কোন অপশনে যাব আমরা? নাম্বার 1, রিনেম ফাইল। এই ফাইলটাকে তুমি চেঞ্জ করো দাও। আমি বলতেছি, আমি ক্লিক করলাম এখানে প্রথমটাতে, এই যে ক্লিক করলাম, হ্যান্ড সাইন আসলো, আমি ক্লিক করলাম, ক্লিক, এই ফাইলটা চেঞ্জ হয়ে গেল। আগে আন্ডারস্কোর ছিল, এখন আন্ডারস্কোর নাই। তো এইভাবে আমরা যে কোনো ক্লাস নেমকে আমরা ফিক্স করতে পারি।
সো এটা হচ্ছে ক্লাস নেম, আর এটা হচ্ছে ক্লাস স্টার্টিং কার্লি ব্রেস, আর এটা হচ্ছে এন্ডিং কার্লি ব্রেস। তাহলে আমি একটা নোট রাখতে পারি এখানে, এন্ড অফ ক্লাস। ভাইয়া আমরা যে দুইটা স্ল্যাশ দিলাম, এটা রাইট লেফট সাইডে স্ল্যাশ থাকে, তো সেক্ষেত্রে এই স্ল্যাশটাকে কোন সাইডের বলবো? রাইট লেফট মানে মানে এই এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ। জি, হ্যাঁ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশের। ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ। আমি একটা নোট করে দিই, আপনারা নোট করেন। কিবোর্ডের এন্টারের উপরে যেটা আছে, এটা শিফট দিলে এরকম একটা লম্বা বাংলা জি বাংলা সেন্টেন্সের দাড়ির মতো আসবে। জি হ্যাঁ, এটাকে বলে পাইপ। এটা কিন্তু আসলেই পাইপ, নামটাই পাইপ। পাইপ। কিবোর্ডের উপরের বাটনটা যদি শিফট ধরে টাইপ করেন, দেখেন এটা এরকম একটা লম্বা সোজা একটা বাংলায় যে সেন্টেন্স বাক্যের পরে যে দাঁড়িয়ে আসে, এর মতো লাগবে একটা ভার্টিক্যাল লাইন, যেটা এটাকে বলে পাইপ। এই পাইপ ক্যারেক্টার। তো এই পাইপটাকে আমার লেখার ডিরেকশন কোনটা? এইভাবে না, আমি ফরওয়ার্ডে যাচ্ছি কিভাবে? এইভাবে না, ইংলিশ লেখার ডিরেকশন এইভাবে। যদি পাইপটা ফরওয়ার্ডের দিকে, লেখার ফরওয়ার্ডের দিকে হেরে যায়, তাহলে এটা হবে স্ল্যাশ বাট ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড, যেহেতু আমার লেখার ডিরেকশন হচ্ছে এইভাবে, তো পাইপটা তো হেলে গেছে এইভাবে, রাইট? আর এইটা তাহলে কি স্ল্যাশ হবে? ফরওয়ার্ডের অপোজিট কি? ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ব্যাকওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ। তাহলে এখন আর স্ল্যাশ কখনো ভুলবে না, কোনটা ফরওয়ার্ড কোনটা ব্যাকওয়ার্ড। তাহলে এটা অনেক সময় মানে একটু হয়, কনফিউজ হয়ে যায় আমরা যে এটা কোন স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তাহলে এই তিনটা ক্যারেক্টার আমরা শিখে ফেললাম: পাইপ ক্যারেক্টার, ফরওয়ার্ড স্ল্যাশ ক্যারেক্টার এন্ড ব্যাকওয়ার্ড স্ল্যাশ ক্যারেক্টার, লেখার ডিরেকশন অনুযায়ী। ওকে, তাহলে এন্ড অফ ক্লাস লিখতে যদি অনেক বেশি জায়গা নেয়, অনেক বেশি সময় লাগে, তাহলে শুধু ক্লাস দিলেও তো হয়, তাই না? শুধু ক্লাসও দিতে পারি, শুধু ক্লাস নেমও তো দিতে পারি, তাই না? আপনারা যারা রিনেম করতে চান, রিনেম করে প্রত্যেকের নিকনেমটা দেন রিনেমে। এখন আমি রিনেম পারমিশন দিয়ে দিছি, রিনেম করে ফেলেন। সো এটা হচ্ছে আমার নেম করব ভাইয়া। পার্টিসিপেন্ট লিস্টে আপনারা অনেকেই ফার্স্ট নেম অ্যাড্রেসেবল নেমে ঢোকেন নাই, অন্যান্য নেমে ঢুকছেন। আমি যাতে আপনাদেরকে কল করতে পারি পার্টিসিপেন্ট লিস্ট দেখে। হ্যাঁ, আচ্ছা। পার্টিসিপেন্ট লিস্টে রাইট ক্লিক করে রিনেম করে নেন। বিল ভাই, আপনার Thank একটা you. এক্সাম্পল, আমি জাস্ট গট কনফিউজ অন ইট। আপনার পাবলিক ক্লাসটা আছে না, নামটা চেঞ্জ করার জন্য আমি করতে চাচ্ছি, বাট ওটা হইতেছিল না। Can I share with you? আচ্ছা, হ্যাঁ, শেয়ার করেন স্ক্রিন। হ্যাঁ, কোনো স্পেস দেওয়া যাবে না, ডট জাভা এখানে দিতে হবে না, শুধু ক্লাসের ডট জাভার আগ পর্যন্ত যে নামটা আসছে। এখন আপনি ভেরিয়েবল, হ্যাঁ, ডট জাভা বাদ যাবে, ক্লাসের নামে কোনো ডট জাভা হবে না। Just example. হ্যাঁ এখন দিলে এখন ঠিক আছে তাহলে। Basically. হ্যাঁ, আমার ক্লাসের নাম কি? ভেরিয়েবল এক্সাম্পল। তো আচ্ছা, হুম। এক্সাম্পলস এখানে দেন, 3 নম্বর লাইনে এক্সাম্পলস দেন, 3 নম্বর লাইনে এক্সাম্পলস অ্যাজ দেন, একটু চেঞ্জ করে দেন যাতে আপনারা রিনেম করার এক্সাম্পলটা দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার আপনার সাজেশন দিচ্ছি কোনটাতে যাবেন? প্রথমটাতে গেলে রিনেম করতে চাচ্ছেন এই পাশের ফাইলটাতে। হ্যাঁ, ফাইলটা রিনেম হয়ে গেছে। এটা আমরা সবসময় করব। ক্লাসের এন্ডিং কার্লি ব্রেসটাকে আমরা একটা কমেন্টের মাধ্যমে এন্ডিং কার্লি ব্রেস বলবো। এই কমেন্টটাকে কি বলে? এই ধরনের কমেন্টগুলিকে কি বলে? কে বলতে পারবে? ইনলাইন কমেন্টস। আপনারা কি করেন, নোট নেন? তো নোট কিন্তু অবশ্যই নেবেন, না নিলে কিন্তু নোট না নিলে মনে থাকবে না। হ্যাঁ, নোট নেওয়ার সময় যদি আপনাকে আমাকে স্টপ করতে হয়, বলবেন যে ভাই একটু স্টপ করেন, আমি নোট নিতেছি, আমি স্টপ করে দিব। নোটটা এতটাই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নোট নিবেন ক্লাসের মধ্যে অলওয়েজ। আমি যা বলি ওগুলি লিখে রাখবেন খাতায়। আপনাদের 200 পেজ খাতা অবশ্যই আছে আপনার সামনে, আমি এটাই আশা করতেছি। নোটবুক, 200 পেজেস নোটবুক, এটা
of course it has to be in front of you with 4 color pen. যাদের দু একজনের না থাকতে পারে ওরা এই সপ্তাহের মধ্যে এটা কিনবেন, এখনই একটা টু ডু লিস্টে নোট করে রাখেন, পরে মনে থাকবে না। Bhaiya, would you mind to repeat the last step, please? এই যে ইনলাইন কমেন্টস, এটাকে বলতেছে ইনলাইন কমেন্টস। আমি কিভাবে কেন এটা ইনলাইন কমেন্ট দিলাম, কারণ আমি লাইনের মধ্যে একটা কমেন্ট লিখে ফেললাম, তো এটাকে বলি আমরা ইনলাইন কমেন্টস। তো এখানে একটা ইনলাইন কমেন্ট থাকতে পারে, এটার মধ্যে এন্ডিং, এটা হলো এন্ডিং কার্লি ব্রেস। এই এন্ডিং কার্লি ব্রেসটা কার? এই পি এর। পি মানে কি? মেইন মেথডের। সো আমি বলতে পারি এন্ড অফ মেইন মেথড। এত বড় করে নাম দেওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র এন্ড অফ মেইন অথবা মেইন দিয়ে দিব, তাহলে বুঝবো যে এটা এন্ডিং অফ মেইন। এই কমেন্টসটা কি কমেন্টস? এই কমেন্টসটার নাম কি? Inline comments. End of main method. হ্যাঁ, এন্ড অফ মেইন মেথড, এটা হচ্ছে লেভেলটার নাম, আমি নামটা দিলাম এটা। আর এই ধরনের কমেন্ট গুলিকে বলে Inline comment. ইনলাইন কমেন্টস। এটা ভুলে না কখনো, এটা হচ্ছে আর মেথড। মেথডের মধ্যে যত স্টেটমেন্ট থাকে সব স্টেটমেন্টই রান করে, যেমন সিস্টেম আউট, প্রিন্টএলএন, মাইক্রোটেক। সো দেখি প্রিন্ট হয়, মেথডের মধ্যে যা থাকবে সবই প্রিন্ট করবে। মেথডের বাইরে আমি কিছু দিলে সে ওটা নিবে না, এরর দিবে, বলবে যে না আমি মেথডের বাইরে আমি লিখতে পারবো না। এখানে লিখি, সে এরর দিবে, বলবে যে প্রবলেম দিবে, এক্সেপশন দিবে, যে কম্পাইল করতে পারতেছে না, কারণ আমি তার নিয়ম অনুযায়ী লিখতেছি না। মেথডের বাইরে কিছু লেখা যাবে না, সব মেথডের ভিতর দিতে হবে। জাভা শুধুমাত্র এক্সিকিউট করে ফ্রম হিয়ার টু হিয়ার, এর মধ্যে যত স্টেটমেন্ট আছে সব স্টেটমেন্ট এক্সিকিউট করে জাভা। সো কম্পিউটার হচ্ছে সবচেয়ে বড় একটা মানে বোকা একটা মেশিন, মাথায় কিছু নাই, ওর ব্রেনে আমরা নলেজ দেই। আপনি নলেজ দিবেন তার ব্রেনে, ক্যালকুলেট করার জন্য, এটা করার জন্য, এটা করার জন্য। কম্পিউটার এমনই একটা বোকা একটা মেশিন, এটা সে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারে না, ডিভিশনও করতে পারে না, সে শুধু করতে পারে এডিশন অর সাবট্রাকশন। তাহলে মাল্টিপ্লিকেশন কিভাবে করে? আমরা কি অ্যাড করে মাল্টিপ্লাই করতে পারি? আমি যদি বলি 3 times 2 multiply 2 কত হবে? 6। এইটা কম্পিউটার করতে পারে না। কম্পিউটার কি করে? 3 কে 2 বার সে যোগ করে, অ্যাড করে 6 বানায়। 3 কে সে যোগ করে সে 6 বানায়, রাইট? আবার কম্পিউটার সাবট্রাক্ট ডিভিশনও করতে পারে না, যেমন 10 divided 2, এটা কত হবে? 5, রাইট? কম্পিউটার এটা করতে পারে না। তাহলে কম্পিউটার কি করে? 10 থেকে একবার 5 বার 2 মাইনাস করে, মানে 2 মাইনাস করতে থাকে। কতবার করতে পারবে 2 মাইনাস? 5 টাইমস করতে পারবে। 8 minus 2, 6 minus 2। ভয়েসটা ক্লিয়ার না, কোশ্চেনটা বুঝি নাই। 2 minus 2 0, তার মানে সে কতবার করলো এখানে? 1 2 3 4 5 টাইমস। তাহলে রেজাল্ট লিখলো 5, 10 divided by 2। আবার আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, আপনার মেশিন মনে রাখতে পারে না। আমি যদি বলি কম্পিউটার প্রিন্ট করো এখানে আমার এইজ, ধরেন কারো এইজ 19, প্রিন্ট করো, সে প্রিন্ট করে দিবে, কিন্তু সে তো মনে রাখতে পারে না। যদি না আমরা তাকে বলি, একটা প্রসেস করে দিই, মনে রাখার জন্য একটা সিস্টেম বানিয়ে দিই, তখন সে মনে রাখে। আমি যদি একটু পরে আবার চাই যে হোয়াট ইজ মাই এইজ, এরকম সে বলতে পারবে না যে 19, যদি না আমরা তাকে বলি যে এটা এইভাবে মনে রাখো, কিংবা একটা কন্টেনারের মধ্যে রাখি। তো এরকম কম্পিউটারকে মনে রাখার জন্য আমরা বিভিন্ন বক্স ইউজ করি। যেমন কম্পিউটারকে বললাম, কম্পিউটার একটা বক্স তৈরি করো। কম্পিউটার তৈরি করলো, সে বলবে এটা কি ধরনের ডাটা রাখবা। আমি বললাম যে এখানে আমরা এই 19 20 মানে হিউম্যান এজ রাখবো, 25
30, 50, 70 এরকম হিউম্যান এজ রাখবো। তো এই টাইপের একটা বক্স তৈরি করো, কারণ কম্পিউটারের কাছে এরকম বক্স অনেক আছে। হ্যাঁ, কম্পিউটারের কাছে এরকম বক্স অনেক আছে। কেন এত এত বক্স রাখছে এটা আমি একটু পরেই আসতেছি, কেন এত বক্স কম্পিউটার থাকবে। তো আমরা যদি একটা বক্স তৈরি করি, তখন ওই বক্সের মধ্যে আমরা ডাটাটাকে রাখতে পারি এবং বক্সের একটা নামও দিতে পারি। বক্সের নাম হচ্ছে এইজ বক্স। এইজ বক্স বক্সের নাম এইজ বক্স। কিন্তু বক্সের নাম, ক্লাসের নাম, প্রজেক্টের নাম, তারপর প্যাকেজের নাম, আমরা যে নামগুলি এর আগে ইউজ করছি, মাল্টিপল ওয়ার্ড ছিল প্রত্যেকটাতে, বাট কোনো স্পেস ছিল না। তার মানে এই বক্সের নামেও আমরা কোনো স্পেস দিতে পারবো না। যে কোনো নেমে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো নেমে কোনো স্পেস থাকবে না। আমি যদি বক্সের নাম দিই এইজ বক্স, কিন্তু এখানে স্পেস দেওয়া যাবে না। তো আমি এটাকে করে দেব কি, লাইনটা গ্যাপটা উঠাই দিব অথবা স্নেক কেস দিব, কিন্তু স্পেস দেয়া যাবে না। যদি এরকম হয় ভাই বক্স, এটার একটা নোট দেন। হ্যাঁ আমি বলতেছি, এটা স্পেস দেয়া যাবে না বক্সের নামটা। আবার আন্ডারস্কোর দেওয়া যাবে, তখন স্নেক কেসিং হবে। আর বক্সের নামটা হবে ক্যামেল কেসিং। এটা কোন কেসিং হলো? এটা ক্যামেল কেসিং না? ক্যামেল কেসিং এ কি থাকে? প্রথম ওয়ার্ডের অল লেটার্স স্মল, আর সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল। যদি থার্ড ওয়ার্ড থাকতো, 3 নম্বর ওয়ার্ডটা থাকতো ওয়ান, তাহলে ওয়ান এই একটা ওয়ার্ড, এটা যেহেতু অ্যাপেন্ড হয়েছে, যোগ হয়েছে বক্সের নামের মধ্যে, তাহলে আমি বলতে পারি এই ওটাকে ক্যাপিটাল করে দিতে হবে। তাহলে তো ক্যামেল কেসিং হইলো, তাই না? জি ক্যামেল কেসিং এ যদি 3টা ওয়ার্ড থাকে, ধরেন এ একটা ওয়ার্ড, বি একটা ওয়ার্ড, আর সি একটা ওয়ার্ড, যদি 3টা ক্যারেক্টার ইয়া থাকে, তাহলে ক্যামেল কেসিং হলে কেমন হবে দেখতে? এই বিটা কি হবে? ক্যাপিটাল হবে। এই সিটা কি হবে? রাইট, এই সিটা কি হবে? আপার কেস। আর এই এটা কি আপার কেস হবে ক্যামেল কেসে? না না, এটা মনে রাখেন, ক্যামেল কেসিং। আর যদি প্যাসকেল কেসিং হয়, ফার্স্ট লেটার আপার কেস, প্যাসকেল কেসিং এ কি হবে? ফার্স্ট লেটারটা আপার কেসিং। আপার কেসিং। তাহলে এটাই হলো একটা পার্থক্য। ক্যামেল আর প্যাসকেলের মধ্যে মাত্র একটাই পার্থক্য, ফার্স্ট লেটারটা আপার কেসিং, রাইট? এটা আমাদের লাস্ট ক্লাসের ছিল। তাহলে যে কোনো নেমিং এ আমরা স্পেস দিতে পারবো না। সো এই নেমটা ধরেন প্যাকেজ নেম, প্রথমে প্রজেক্ট নেম নোট করেন, প্রজেক্ট নেম, প্যাকেজ, ক্লাস নেম। আমরা এখনো প্যাকেজ নেম তৈরি করি নাই, আমরা তৈরি করব পরে। তো সোফার আমরা কি কি করছি? ক্লাস নেম, প্রজেক্ট নেম, ক্লাস নেম। এই নেমগুলি আমরা দেই নাকি জাভা দেয়? আমরা দেই, তাই না? এই নেমগুলি কথা বলতেছি, না এগুলো আমরা দিই। নেমগুলি আমরা দেই, তাই না? এই যে ক্লাস নেম, তারপর প্রজেক্ট নেম, এই নেমগুলি আমরা দেই। তারপরে প্রজেক্ট নেমের মতো করে প্যাকেজ নেমও প্রজেক্ট নেমের মতো হয়েছে, প্যাকেজ মানে এটা। তো সব নেমই আমরা দিতেছি, উই রাইট দিস নেম। বাট এখানে যে ক্লাস আসলো, পাবলিক আসলো, স্ট্যাটিক আসলো, ভয়েড আসলো, এই নেমগুলি কি আমরা লিখছি নাকি অটোমেটিক চলে আসছে? অটোমেটিক জেনারেট অটোমেটিক। তাহলে অটো জেনারেটর যেটা হয়েছে পাবলিক, ক্লাস, ভয়েড, স্ট্যাটিক, এগুলি আমরা দেই না। We do not write these
নেমস অর ওয়ার্ডস, এগুলি আমরা রাইট করি না। মোট কথা ভাইয়া এই মেথডটা পুরাটাই আর কি জাভা দেয় নাকি? হ্যাঁ, মানে জাভা যেগুলি দেয় ওগুলি কিন্তু কালারটা ভিন্ন। জি, বাট মানে আমি বলতেছি যে মেথড এই পুরাটাই আর কি জাভা দেয়, যে এই ক্লাসেরটা জাভা দেয় না? পাবলিক ক্লাস, হ্যাঁ জাভা দেয় তো। জি জাভা দেয়, প্যাকেজ জাভা দেয়। সো তার মানে কিছু ওয়ার্ড আমরা নিজেরা লিখি, কিছু ওয়ার্ড জাভা অটোমেটিক্যালি লিখে দেয়। কিছু ওয়ার্ড ভাইয়া আমরা আমরা যখন ক্লাস ক্রিয়েট করি তখন মেন মেথডে টিক দেওয়ার কারণে কি মেন মেথডটা চলে আসে একদম পাবলিক স্ট্যাটিক হ্যাঁ, মেইন মেথডে ক্লিক করার ফলে মেইন মেথডটা চলে আসে এখানে। সো মেইন মেথড আমাদের লিখতে হয় না, অটোমেটিক আসে। এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড এটাও লিখতে হয় না, এটাও অটোমেটিক আসে। বাট আমাদের ক্লাসের নেমটা লিখতে হয় বাই হ্যান্ড, এবং এটাও ঠিক করতে হয় আমি কি করব, তাই না? এইটা আমাদের লিখতে হয়, উই রাইট দিস নেমস, অথবা আমরা ঠিক করি, উই ডিটারমাইন দিস নেমস। আমরাই ডিসিশন নেই আমি ক্লাসের নামটা কি দিব অথবা প্রজেক্টের নাম কি দিব, তাই না? আমরা ডিসিশন নেই না? জি এই দুইটাই বলে, জাভার ভাষায় বলে উই ডিফাইন দিস নেমস, এটা জাভার ভাষায় বলে। এখন থেকে আমি এই ডিফাইন কথাটা লিখবো, এখন থেকে আমি আর রাইট এবং উই ডিটারমাইন এই দুইটা ওয়ার্ড আর ইউজ করবো না। জাভার ভাষা হলো এটা, উই ডিফাইন দিস নেমস। এখানে উই মানে হচ্ছে ইউজার। সো যেই নেমগুলি ইউজার উই ডিফাইন করি, আমরা ডিফাইন করি, এটাকে বলে ইউজার ডিফাইন্ড নেমস। তাহলে বুঝতে পারছেন, ইউজার ডিফাইন্ড নেমস। বাট যেগুলি আমরা ডিফাইন করি না, উই ডু নট রাইট দিস নেমস, উই ডু নট রাইট না করলে তো আর ডিটারমাইন করার কোনো প্রশ্নই আসে না, থিঙ্ক করার কোনো প্রশ্ন আসে না। ও পাবলিক কি পাবলিক লিখবো নাকি পাবলিক্স লিখবো, হ্যাঁ ক্লাসেস লিখবো নাকি কি লিখবো, এটা তো থিঙ্ক করার দরকারই নাই, কারণ এটা তো জাভা হ্যান্ডেল করতেছে। সো এই ওয়ার্ড গুলিকে বলবো আমরা কি ওয়ার্ড অর রিজার্ভ ওয়ার্ডস। এটা রিজার্ভ করা আছে, পাবলিক, ক্লাস, ভয়েড, স্ট্যাটিক, এরকম কিওয়ার্ড রিজার্ভ ওয়ার্ডস। আমি আপনাদের সাথে যখন কথা বলছি একদম ফার্স্ট ফোন কলে, তখন আমি বলছি না 50টা কিওয়ার্ড আছে, 50টা ওয়ার্ড আছে, 50টা ওয়ার্ড শিখলে জাভা কমপ্লিট। এই 50টা এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলি টোটাল আছে 50 কিওয়ার্ডস। এর মধ্যে 4-5টা লাগবে না, মানে 2টা 3টা অ্যাবসলিউট হয়ে গেছে, এটা আর লাগেই না। মানে ধরেন 44-43 কিওয়ার্ডস টোটাল মেমোরাইজ করতে হবে আমাদের, তাও নেক্সট 3 মান্থে, 2.5 মান্থে 50 কিওয়ার্ড মেমোরাইজ করতে হবে। তাহলে একটা হলো ইউজার ডিফাইন নেমস, একটা হলো কিওয়ার্ডস অর রিজার্ভ ওয়ার্ডস। কিওয়ার্ডস অর রিজার্ভ ওয়ার্ডস, টোটাল কিওয়ার্ডস, টোটাল 50 কিওয়ার্ডস ইন জাভা। আমরা কি কোনো নেম, প্রজেক্ট নেম আমি কি পাবলিক দিয়ে শুরু করতে পারি? পাবলিক প্রজেক্ট নেম আমার কি পাবলিক? নো। কোনো কিওয়ার্ড আমরা ইউজার ডিফাইন নেমের মধ্যে কোনো কিওয়ার্ড বসাতে পারবো না, যেমন পাবলিক বসাতে পারবো না, ক্লাস বসাতে পারবো না। আমি একটা ক্লাসের নাম লিখলাম স্ট্যাটিক, ক্লাসের নাম হচ্ছে স্ট্যাটিক, এটা করতে পারবো? নো, করতে পারবো না, লিখতে পারবো না। কোনো কিওয়ার্ডকে আমরা ইউজ করতে পারবো না আমাদের কাজে। কিওয়ার্ডের জায়গায় থাকবে, আমরা কোনো কিওয়ার্ডকে এখানে কোনো ইউজার ডিফাইন নেমের মধ্যে লিখতে পারবো না। সে বলবে না, এটা তুমি করতে পারো না। ইউজার ডিফাইন নেম এমনই একটা নেম যেটা একটা কনভেনশনে লিখতে হয়, একটা নিয়ম কানুনের মধ্যে লিখতে হয়। ইউজার ডিফাইন্ড নেমিং
কনভেনশন, নিয়ম কানুনগুলি কি কি? এক নম্বরে থাকতেছে নো স্পেস ইজ অ্যালাউড। 2 নম্বরে মেইনটেইন প্রপার কেসিং, যেখানে যে কেসিং লাগবে ওইখানে। যদি ক্লাস নেম লেখেন তাহলে প্যাসকেল কেসিং, যদি প্রজেক্ট নেম লেখেন তাহলে কি কেসিং? প্রজেক্ট নেম ক্যামেল কেসিং। বিলাল ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যদি আমার কিওয়ার্ডের ভেতরের কোনো ওয়ার্ড দিয়ে আমি সেন্টেন্সটা শুরু করতে পারবো না, বাট মাঝখানে যদি ইউজ করতে হয় তখন কি লিখতে পারবো? কিওয়ার্ডের ভিতরে কিওয়ার্ডে আছে এরকম 50টা ওয়ার্ড তো আপনি বলছেন, তাই না? জি জি আমি এগুলা দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারবো না, যেমন ক্লাস নেমের যে স্টার্টিংটা শুরু করতে পারবো না, বাট মিডলে রাখতে পারবো। না, মানে স্টার্টিং না, মানে আমি এই ক্লাস নেমটাকে আমি কখনোই স্ট্যাটিক এই নামটা এক্স্যাক্টলি এটা দিতে পারবো না। আমি বলতে পারি যে স্ট্যাটিক এক্সাম্পল, সাথে একটা ইয়া দিয়ে দিলাম এইভাবে দিতে পারি ক্লাসের নাম। হ্যাঁ, রিনেম ক্লাস ফাইল, যে এইভাবে দিতে পারি, এটা নিবে। বাট অনলি স্ট্যাটিক আমি বলি যে রিনেম ক্লাস ফাইল, এটা আর ওই কোনো ইয়াই দিবে না আমাকে কোনো ফিক্স করার কোনো ইয়া দিবে না, বলবে যে না স্ট্যাটিক আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, এরর অন টোকেন স্ট্যাটিক। এখানে বলতেছে একটা আইডেন্টিফায়ার, ইউজার ডিফাইন আইডেন্টিফায়ার সে এক্সপেক্ট করতেছে। আমি বলছি তুমি এখানে ক্লাস নেম দিতে পারো না স্ট্যাটিক। বাট আমি যে স্ট্যাটিক লিখলাম, প্রথমেই লিখলাম স্ট্যাটিক, কিন্তু আমি একটু চেঞ্জ একটা কিছু অ্যাড করে দিলাম যাতে এটা কিওয়ার্ড না। এটা কি কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে না, 50টা কিওয়ার্ডের মধ্যে এটা পড়ে না। বাট আমি স্ট্যাটিকের একটা এক্সাম্পল লিখবো, যেহেতু আমি ক্লাসের নামটা আমি স্ট্যাটিক বলতে চাই, তো আমি বলতে পারবো স্ট্যাটিক। আমরা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল ইউজ হয়েছে আমাদের, যেমন ওই যে প্রজেক্ট ক্লাস নেম, আমরা যে হোমওয়ার্ক গুলা করছিলাম লাস্ট উইকে, প্রজেক্ট ক্লাস নেম, তো আমরা কিন্তু ক্লাস ইউজটা ইউজ করছি ক্লাস ওয়ার্ডটা, কিন্তু আমরা আচ্ছা। প্রজেক্টের সাথে অ্যাড করে করছি, যার কারণে এটা এক্সেলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, আমাদের যে হোমওয়ার্ক ছিল 10টা ক্লাস নেম তৈরি, প্রজেক্ট নেম তৈরি, এটা তো সবাই করছেন তাই না? Yes. আমার হয়েছে। যারা করেন পাঁচটা করছি আমি। যারা করেন নাই ওনারা কিন্তু আজকের রাতের মধ্যে করে ফেলবেন। হ্যাঁ, আমি নেক্সট টাইম কিন্তু থেকে হোমওয়ার্কটা সাবমিট করি নাই আমি। হোমওয়ার্কটা সাবমিট করতে হবে কোথায়? করতে হয় কি, না শুধু প্র্যাকটিসের জন্য? হোমওয়ার্কটা গ্রুপের মধ্যে শুধু একটা স্ন্যাপশট দিবেন। ধরেন আপনি এখানে করছেন সবকিছু, হ্যাঁ সবকিছু করছেন, তো আমি এখন হোমওয়ার্কটা সাবমিট করব। আপনাদের মেশিনে স্নিপিং টুল নামে একটা ইয়ে আছে, অ্যাপ্লিকেশন আছে, স্নিপিং টুল। সার্চ বাটনে প্রেস করে লিখবেন SNIPPING, স্নিপিং টুল। স্নিপিং টুল দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারেন। যেমন আমি নিতেছি স্নিপিং টুল দিয়ে, এখন ক্লিক করলাম, স্নিপিং টুলে চলে আসলো। এখানে এই যে স্নিপিং টুলটা থাকবে এরকম, এই যে এরকম একটা উইন্ডো চলে আসবে। তখন আপনি নিউ দিবেন, আপনি নতুন একটা স্ন্যাপশট, স্নিপিং টুল, হ্যাঁ এটা নতুন একটা স্ন্যাপশট নিবেন। স্ন্যাপশট মানে স্ক্রিন পিকচার শট নিবেন। এখন আপনি সাপোর্ট টিমে দেখাতে চান যে আপনি 10টা প্রজেক্ট তৈরি করছেন। ধরেন আমার এখানে 10টা প্রজেক্ট আছে, অথবা আমি আরেকটা উইন্ডো ওপেন করি যেটার মধ্যে 10টা প্রজেক্ট আছে। এখানে মনে করেন আপনি 10টা প্রজেক্ট আছে, 10টা প্রজেক্ট আপনি খুলে রাখলেন, এবং এইখানে ক্লাস ফাইলগুলি আছে, এগুলি আছে, তার মানে এই ধরনের 1, 2, 10টা টোটাল মনে করেন। তারপর স্নিপিং টুলটা নেবেন, নিয়ে আপনি এত বড় করে ইয়া করেন না, মানে পিকচারটা নেন একদম স্ট্যাটাস বার সহ ইয়া, কারণ আমাদের তো দেখার বিষয় হচ্ছে মাত্র এটা, এইখানে যে প্রজেক্টগুলি আছে শুধুমাত্র এইটুকু জায়গার অংশটাই আমরা দেখব, তাই না? দেখানোর জন্য ইয়া করবেন। তাহলে স্নিপিং টুলটাও ওইভাবে করে কাট করবেন, যেমন আমি লিখতেছি। আমি আবার স্নিপিং টুলে যাই, এই ধরনের এটা ইক্লিপস প্রজেক্ট, আমার 10টা প্রজেক্ট লিখলাম। আমি আবার স্নিপিং টুলটা আপনার এখানে স্ট্যাটাস বারে অ্যাড করে রাখেন, এটা সবসময় লাগে। রাইট ক্লিক অন পিন টু দ্য স্ট্যাটাস বার, তাহলে স্নিপিং টুলটা চলে আসবে। স্নিপিং টুল অন হলো না, আমি অন হওয়ার পরে রাইট ক্লিক হেয়ার, পিন করলে এখানে পিন হয়ে যাবে। আমার অলরেডি পিন আছে, এখানে পিন শো করতেছে না। তারপর আমি এবার নতুন করে নিব, কারণ এর আগে আমার আননেসেসারি স্পেস গুলি, এখানে অনেক স্পেস হয়ে গেছে। এত বড় করে দিলে
আমরা যখন জুম করি পিকচারটা ভালো বোঝা যায় না। তাহলে আপনার যতটুকু জায়গা আপনি এক্সপোজ করা দরকার এই স্ক্রিনের, ততটুকু জায়গার মধ্যে আপনি ইয়ে করেন যে আমার অ্যাসাইনমেন্ট, দিস ইজ মাই অ্যাসাইনমেন্ট। তখন আমরা সবাই দেখবো, যেহেতু শুধুমাত্র দেখেন এখানে বাড়তি কোনো জিনিস আছে 10টা প্রজেক্ট ছাড়া কিছু নাই, বাড়তি কোনো প্রজেক্ট নাই, মানে ইয়া নাই। তাহলে আমি এটা আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিই। এখন দেখেন আমি এখন গ্রুপের মধ্যে দিয়েছি, সবাই দেখেন হোয়াটসঅ্যাপের মধ্যে কত সুন্দরভাবে শুধুমাত্র ওইটুকু পোর্শনই আসছে। অনেকে কম্পিউটারের মোবাইল দিয়ে কম্পিউটারের মধ্যে একটা স্ক্রিনশট নেন। যদি কেউ স্ক্রিনশট নেন, হোয়াটসঅ্যাপ যদি মেশিনে ইনস্টল না থাকে, যদি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান, তাহলে অবশ্যই স্ক্রিনশটটা এমন ভাবে নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু ক্রপ করা যায়, এডিট, হ্যাঁ স্ক্রিনশট নেওয়ার পরে পিকচারের মধ্যে এডিট দিবেন, এডিট দিয়ে ক্রপ করবেন, ক্রপ করে যতটুকু জায়গা আপনাদের হাইলাইট করা দরকার ততটুকু জায়গা দেখাবেন। হ্যাঁ, অন্য অন্য কোনো জায়গা যদি দেখান, বড় করে দেখান, তাহলে আপনার লেখাগুলো খুব ছোট আসবে, কেউ দেখতে চাইবে না আপনার লেখা, মানে কোনো কোনো ফিডব্যাক দিতে ইয়া করবে না, ইন্টারেস্টেড হবে না যদি লেখাগুলো ছোট হয়, ঝাপসা হয়, রাইট? তাহলে এটা একটু খেয়াল রাখবেন। এটার নাম কি? স্নেপিং টুল। এটা প্রত্যেকের উইন্ডোজ 10 এর প্রত্যেকটা মেশিনে বাই ডিফল্ট এটা আছে। থ্যাংক ইউ। আমি কি পাঠাইছি এটা? হ্যাঁ পাঠাইছি, এই যে মাত্র পাঠালাম এটা কাটিংটা। তো 10টা অ্যাসাইনমেন্ট প্রায় এইভাবে যারা যারা করছেন ওনারা এখন পাঠায় দেন, গ্রুপে পাঠান, দেখি কেমন করছেন। আর যারা এখনো করেন নাই, যারা এখনো করেন নাই, আজকে রাতের মধ্যে করে 10টা অ্যাসাইনমেন্ট, 10টা প্রজেক্ট তৈরি করে পাঠাবেন। যারা 10টা প্রজেক্ট সম্পর্কে এখনো জানেন না, ওনারা ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখবেন। কিন্তু মানে সেকেন্ড ক্লাসটা দুইজন আছেন, আচ্ছা একটা মিনিট, দুই একজন আছেন এখানে যে যারা ফার্স্ট ক্লাসটা করতে পারেন নাই, ওনাদেরকে বলতেছি আপনারা ফার্স্ট ক্লাসটা আজকে অনেকেই ইয়া পাইছেন, গুগল ড্রাইভের অ্যাক্সেস পাইছেন, ফার্স্ট ক্লাসটা দেখে তারপরে সেকেন্ড ক্লাসটা আবার রিভিউ করবেন। এখন জাস্ট সেকেন্ড ক্লাসটা এমনি জাস্ট ওয়াচ করেন, হ্যাঁ কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, আর এমনিতে ওয়াচ করেন যারা নাকি ফার্স্ট ক্লাসটা করেন নাই। আর ফার্স্ট ক্লাসটা আজকে রাতের মধ্যে করবেন, করে সেকেন্ড ক্লাসটা আবার রিভিউ করবেন। তাহলে এই সপ্তাহটা একটু 1-2 ঘন্টা, 4-5 ঘন্টা একটু বেশি সময় দিবেন। জি বলেন। ভাই অ্যাসাইনমেন্ট গুলো কি আপনি চেক করবেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো আমি অনলাইনেই চেক করি। অ্যাসাইনমেন্ট হলে তো ওইখানে ইয়া দেয়, কারেক্ট দেয়, তাই না? শেষে অ্যাসাইনমেন্ট শেষ করছেন স্টেটমেন্ট? জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাসাইনমেন্টের একটু দেখাই সবাইকে। কারণ কোথায় আমাদের তো ভুল হইতেই পারে, আপনি Right, না চেক right, করলে তো বুঝতে পারবো না। হ্যাঁ রাইট, অ্যাসাইনমেন্টও দেখবো। ভাই আমরা এখন একজনের অ্যাসাইনমেন্ট একটু দেখি। এক্সেলেন্ট, হ্যাঁ বেশ কয়েকজন পাঠিয়ে দিয়েছেন। রনি ভাই পাঠিয়েছেন, ওকে, তারপর তারিক ভাই, রফিক ভাই পাঠালেন 10 প্রজেক্ট, এক্সেলেন্ট। হ্যাঁ, ইমতিয়াজ ভাই পাঠিয়ে দিলেন, এক্সেলেন্ট। এই তো সবাই খুব অ্যাক্টিভ দেখতেছি ক্লাসে। ভাইয়া আমি শেয়ার করছি। হ্যাঁ ফাইন। আপনি কি বলতেছিলেন? স্ক্রিনটা শেয়ার করছি অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, আচ্ছা অ্যাসাইনমেন্ট ছিল 10টা প্রজেক্টের অ্যাসাইনমেন্ট, তাই না? হ্যাঁ 10টা করা হয়েছে। ওকে, হ্যাঁ, এখন এই অ্যাসাইনমেন্টটা আপনি আমি যেভাবে বলছি ইয়াতে করে পাঠিয়ে দেন। এক্সেলেন্ট, আপনি খুব ভালো করছেন 10টা প্রজেক্ট। কিন্তু ভাইয়া যে কথা গুলো যে সিস্টেমেটিক যে আমরা লিখছি, হ্যাঁ এগুলো আসলে মানে কেন লিখছি, এগুলো কখন ইউজ হবে, এগুলো বুঝি নাই কিছু। আচ্ছা, তাহলে এখন 11 নম্বর প্রজেক্টটা আপনি তৈরি করতে পারবেন উইথ এ ক্লাস ফাইল? পারবো। দেখি করেন তো, ম্যাক্সিমাইজ করেন ইক্লিপসটা ম্যাক্সিমাইজ করেন। ইক্লিপস ভুলে গেছি কোনটা। এই যে হ্যাঁ এই যে এটাই, হ্যাঁ ক্রস বাটনের পাশেটা, হ্যাঁ ওকে, না ম্যাক্সিমাইজ করেন। হ্যাঁ, এবার 11 নম্বর প্রজেক্টটা তৈরি করেন। আমি ঘড়ি ধরে আছি, দেখি। হ্যাঁ, ওয়েট ক্যান্সেল করেন, আবার করেন, আমি ঘড়ি ধরে আছি। হ্যাঁ, নিউ কি করলেন আপনি বলেন। আর জাভা প্রজেক্ট। হ্যাঁ, নিউ জাভা প্রজেক্ট, ওকে, জাভা প্রজেক্ট না কি জাভা প্রজেক্ট, হ্যাঁ তারপর প্রজেক্ট 11 লেখেন। কি পড়তেছেন আপনি বলবেন তো? আচ্ছা, আমি প্রজেক্ট 11 ক্রিয়েট করছি। হ্যাঁ, এটাকে ক্যান্সেল করে দেন।
হ্যাঁ, প্রজেক্ট 11 ক্রিয়েট করার পরে আমি এসআরসি তে যাব, হ্যাঁ, এখানে যে তারপর রাইট বাটন ক্লিক করব, কি করে নিউতে যাব, হুম তারপর ক্লাসে যাব। ক্লাসে হ্যাঁ, ক্লাস ক্লাসে ক্রিয়েট যে করার জন্য নেমে যে ক্লাস কত নাম্বার প্রজেক্টের কত নাম্বার ক্লাস কত সেটা নাম্বার মানে লিখবো। ক্লাসের নামটা কি লিখবো, কত নাম্বার হ্যাঁ না হ্যাঁ, ক্লাসের আমি নামটা কি ক্লাসের নেমটা দিব ক্লাস 11। দেন ক্লাসের নেম কোন কেসিং এ হয়? বড় হাতের ক্যামেল কেসি। নো, প্যাসকেল কেসিং। হ্যাঁ, তো বেওয়া ভাই এখানে দেখছেন উনি ক্লাস তাহলে নাম ওয়েট আপনি ওয়েট এখানে ওয়েট class- এটা কি প্যাসকেল কেসিং হয়েছে ক্লাসের নেমটা? প্যাসকেল না casing হয় এ নাই, C টা এটা কোন ক্যামেল letter? কেসিং হয়েছে। ক্যামেল হয়ে গেছে, তাহলে সিটা কোন লেটারে লিখতে হবে, কোন কেসিং এ? সি। সিটা লিখতে হবে আপনার ক্যাপিটাল। দেন ওকে, তারপর কি কি করলেন নিচে? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটাকে কি করলেন, ভয়েড চেক করে মেইন। দিলেন, ইয়েস, এটাকে চেক করে দিলেন। এবার আমি ফিনিশে যাব। ফিনিশে যাব, ওকে, ফিনিশে ক্লিক করব। হ্যাঁ, হুম, এক্সেলেন্ট। তাহলে আমার প্রজেক্ট তো তাহলে 11 এর আপনি ক্লাস ক্রিয়েট হয়ে গেল। আপনি একদম ফার্স্ট ক্লাসের শুরুতে আমি যখন প্রজেক্ট দেখাইতেছিলাম কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, তখন একটু কমপ্লেক্স লাগছিল না? এখন আপনি আমি তো ক্লাসটা করি নাই, আমি আপনার ভিডিও দেখছি। এক্সেলেন্ট, তাহলে তো আরো বেশি বিগ প্লাস আপনার জন্য। তো জি। আপনি তাহলে এখন প্রজেক্ট নাম্বার 12 আমাকে ছাড়াই করতে পারবেন, প্রজেক্ট নাম্বার 12 কিভাবে, ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর ক্লাস নেমে, এটাই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যটা। আপনি ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে, পাবলিক কি, স্ট্যাটিক কি, ভয়েড কি, এগুলি কি এখনো আমাদের এটা আমরা এক্সপ্লেন করি নাই, এই কারণে বুঝি নাই। যখন এক্সপ্লেন করব তখন বিটির মতোই ইজি হয়ে যাবে। বিটি কি সবাই তো জানেন না, বিটি কি? বিটি বি না, বিফ তাহারি। ওকে, আচ্ছা, বিটির গল্প বেলাল ভাই, বিফ তেহারি রান্না করা কিন্তু অনেক কঠিন কাজ, ওকে? রাইট রাইট, কিন্তু লেখাটা খুব ইজি, মানে বোঝাটা খুব ইজি। বিটি মানে কি, বিফ তাহারি। এখন তো আমরা ইজি, মানে এটার কমপ্লেক্স রইলো না আমাদের কাছে, তাই না? ঠিক তেমনি পাবলিক স্ট্যাটিক এগুলো যখন বুঝাই দিব তখন বিটির মতোই ইজি হয়ে যাবে। কিন্তু অ্যাসাইনমেন্টের ইয়াটা, উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের ফ্যামিলিয়ার করে তোলা, যে প্রজেক্ট একটা ক্রিয়েট করাটা কোনো ব্যাপারই না আমাদের জন্য। এখন আপনি তো প্রজেক্ট তৈরি করে ফেলছেন এবং গ্রুপে সাবমিট করার দরকার নেই আপনার, আমি এখানে দেখে ফেলছি। এখন যারা নাকি গ্রুপে সাবমিট করছেন উনারা আমাকে এখন ফলো করেন, মানে এই আপনাকে আইমন আপাকে ফলো করেন। তো আপা এবার ইয়া করেন আপনি। আচ্ছা ভাইয়া, এখানে যে পাবলিক স্ট্যাটিক এটার নিচে যে কথাটা অটো আসতেছে, এটা কেটে আমরা তো এটা অটোমেটিক আসে, এটা ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই, রাখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এগুলো সব ডিলিট করি, কিন্তু ওই যে প্রিন্ট মাই ক্লাস মাই অ্যাড্রেস লিখছি। হ্যাঁ, রাইট, প্রিন্ট মাই অ্যাড্রেস লিখছেন। আর এইখানে 8টা লাইন আর 10টা লাইনে ইনলাইন কমেন্টস দেন। একটা কি দেয় ইনলাইন কমেন্টসে, কি লেখে? ইনলাইন কমেন্টস আর 8 নম্বর লাইনে ইনলাইন কমেন্টস দেন। ফরওয়ার্ড, হ্যাঁ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ কমেন্ট, ফরওয়ার্ড স্ল্যাশ টু ফরওয়ার্ড স্ল্যাশ ইনলাইন কমেন্টস কিভাবে লেখে একটু আগে যে লিখলাম। হ্যাঁ, তারপরে এটা কার এন্ডিং, মেইন। এন্ডিং, হ্যাঁ, মেইন এর এন্ডিং। এটা কি লিখতে হবে এন্ডিং? নো মেইন। আমি একটু আগে যেটা করলাম, আপনি কি ডাবল মনিটর ইউজ করতেছেন না মনে হয়, না সিঙ্গেল মনিটর? ডাবল মনিটর ইয়া করছি আমি। ওকে, তাহলে একটু আগে আমি যেভাবে লিখছি মেইনে, ওই মেইনের মতো, ওই হ্যাঁ, এটা ইনলাইন কমেন্টস হলো। এবার ক্লাসের মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভাই ওখানে কি মেইন লিখবো? হ্যাঁ, মেইন তো লেখছেনি। হ্যাঁ, এইবার 10 নম্বর লাইনেও ইনলাইন কমেন্ট দেন একটা। 10 নম্বর লাইনটা 10 নম্বর লাইনে, লাইন নাম্বার 11 এ, সরি, লাইন নাম্বার 11 এ ইনলাইন কমেন্ট দেন। এটা কার এন্ডিং? এটা হচ্ছে ক্লাসের। কার্লি। এই এন্ডিং কার্লি ব্রেসটা কার? ক্লাসের না? ইয়েস, তাহলে ক্লাসের লেখেন এখানে। ক্লাস লিখবো? হ্যাঁ, লেখেন ক্লাস। ওকে, এবার যারা নাকি প্রজেক্ট তৈরি শেষ করে ফেলছেন, ওনারা এখন প্রজেক্টগুলিকে ডিলিট করবেন। আমাদের এখানে 10টা প্রজেক্ট এখানে থাকার দরকার নাই। এটা আমরা অ্যাসাইনমেন্টের জন্য আমরা করছি। আমাদের অ্যাসাইনমেন্ট শেষ, আমরা হোয়াটসঅ্যাপে সাবমিট করছি
তার মানে এখন ডিলিট করার সময়। তাহলে ডিলিট কিভাবে করবেন? আপনি প্রজেক্ট নাম্বার 1-এ রাইট ক্লিক করেন, ডিলিট। ওয়েট, এবার ডিলিট চেকবক্সে ক্লিক করেন, মানে আপনি চাচ্ছেন ডিলিট প্রজেক্ট কন্টেন্টস ফ্রম ডিস্ক। হ্যাঁ, চেকবক্সে ক্লিক করেন, ডিলিট চেকবক্সে। হ্যাঁ, এটা চেকবক্সটা দিয়ে দিলে হার্ড ডিস্ক থেকে ডিলিট হয়ে যাবে। আমার এই প্রজেক্টটা আমার আর দরকার নাই, হার্ড ডিস্কেও রাখারও দরকার নেই। তখন আমি এটাকে চেক করে দিলাম, ডিলিট দিস প্রজেক্ট। আর যদি এটা ডিলিট না দেই, তাহলে এটা এই ইক্লিপস থেকে থাকবে ডিলিট hard হবে, disk এ। কিন্তু হার্ড ডিস্কে থাকবে। তো আমার এই প্রজেক্টটা, এটা তো আমরা অ্যাসাইনমেন্টের জন্য করছি, অ্যাসাইনমেন্টটা আপনি শো করেছেন, এভরিথিং এজ জাজমেন্ট কমপ্লিট, তো আপনি ডিলিট করে ফেলতে পারেন। তাহলে ডিলিট, ওকে। আমি হার্ড ডিস্ক এটা রাখতে চাচ্ছি। না 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 না, মানে না এইটা তো এর ভিতর থেকে কিছুই নাই, শুধু একটা স্প্রিন্ট এলাইন প্র্যাকটিস করার জন্য আবার। না, প্র্যাকটিস আর লাগবে না, আপনি এখানে ডিলিট করে দিন। Delete। আচ্ছা, আচ্ছা বেলাল ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে প্রজেক্ট 1 চলে গেছে এখান থেকে, না? এবার প্রজেক্ট 2টা করুন তো আবার। এগুলো কি সব একসাথে সিলেক্ট করে কি করা না, যাবে? একসাথে একটা একটা করে। হ্যাঁ, একসাথে করবে। হ্যাঁ, এবার প্রজেক্ট 2টা করেন, ডিলিট। ভাই মাঝখানে একটা প্রশ্ন করি। শিওর। হ্যাঁ, এই 8 নাম্বার 11 নাম্বারের আমি যে লিখলাম মেইন আর ক্লাস, এটা কি আপার আর লোয়ার কোনো ম্যাটার করে না? মেইন এবং ক্লাস যে লিখলাম, এটা আপার বা লোয়ার যাই লিখি কোনো অসুবিধা নেই তো? ইনলাইন, এটা আমার ইনলাইন কমেন্টস। ইনলাইন কমেন্টস হলো এটা আমার নিজের জন্য, এটা জাভা দেখবে না। এটা কমেন্টস অলওয়েজ হচ্ছে আমার নিজের জন্য, এটা কোনো সোর্স কোড না। এটা আমি আমার পার্সোনাল একটা নোট রাখলাম, এটা কোনো সোর্স কোড না। এই 6 নাম্বার লাইনে যেটা আছে, এইটাও তো একটা ইনলাইন কমেন্টস, টু ডু অটো জেনারেটেড মেথড স্টাব। Yeah. হ্যাঁ, এটা একদম ইউজার ডিফাইন। এখানে স্পেলিং মিস্টেক হলে কোনো সমস্যা নাই, গ্রামার সিনট্যাক্স কিছুই ফলো করে না এখানে। না, তাহলে আমি যদি এটা নাও লিখি কোনো অসুবিধা নেই তো? নাও লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা লিখলে নেক্সট টাইমের জন্য ভালো হবে। তো আচ্ছা, আমার এটা একটা লেখাটা question। সবাই ফলো করেন। হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন, যে আপুটা যে পাবলিক ক্লাস লিখছে, ক্লাস 11 লিখছে লাইন 3 তে, আপনি বলছেন না পাবলিক স্ট্যাটিস্টিক্স ওয়ার্ড গুলি লেখা যাবে না, ক্লাসটা হ্যাঁ, ওটার মধ্যে পড়ে? ক্লাসও লেখা যাবে না। তো এখানে তো ক্লাস লেখে নাই, লেখছে ক্লাস 11, 1 অ্যাড করছে। তাহলে তো আর এটার কিওয়ার্ড রইলো না। কমেন্টটা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে তো আর এটা কিওয়ার্ড রইলো না। আর কমেন্টের মধ্যে লেখা যায়, কমেন্টের মধ্যে এনিথিং লেখা যায় কমেন্টের মধ্যে। কমেন্ট তো আমাদের কোনো সোর্স কোড না, কমেন্ট হলো আমার নিজের জন্য। কমেন্টের মধ্যে আমি কিওয়ার্ডও লিখতে পারবো, যেগুলো নাকি গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে গেলে কম্পিউটার আর এটাকে পুল করে না, এটাকে রিড করে না, এটাকে ইগনোর করে। ও, এটা আমার জন্য না। কম্পিউটার বলে যে ও, এটা আমার জন্য না। আমার জন্য কোনগুলি? আমার জন্য যেগুলি রেড করা আছে, ম্যাজেন্টা কালার, তারপরে ব্ল্যাক কালারে যেটা আছে, ওগুলি হচ্ছে জাভার জন্য। বেলাল ভাই, এই জন্য আমি এটা বলছি, বলেন। ব্ল্যাক তো ক্লাস 11 আছে এখানে, এই জন্য। হ্যাঁ, ক্লাস 11টাও লিখতে পারবো। আবার 11 নম্বর লাইনে যে লিখলাম ক্লাস, এটা কমেন্টস এর মধ্যে আমি স্ট্যাটিক মানে কিওয়ার্ডও লিখতে পারবো, ক্লাস, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া এই যে 11 নাম্বারের যে ফরওয়ার্ড স্ল্যাশ ক্লাস দিলাম, এটা দেখে কি বোঝা যাবে যে এই প্রজেক্টটা কমপ্লিট, টোটালি কমপ্লিট? নো, এই কার্লি ব্রেসটা কার? এখানে 2টা কার্লি ব্রেস আছে, 8 নম্বর লাইনে আর 11 নম্বর লাইনে। কোনটা কার কার্লি ব্রেস এটা বোঝানোর জন্য এখন তো এখানে 4টা লাইন আছে, 4টা লাইন আছে, আর এটা বুঝতে কোনো সমস্যা না। কিন্তু আমরা যখন 10, 12টা, 25টা লাইন লিখবো, তখন একটু প্রবলেম হবে। তো এই কারণে শুরু থেকেই এই প্র্যাকটিসটা সবার থাকা জরুরি, যে কোনটা কোন কার্লি ব্রেসটা কার। আর না হয় কিন্তু যখন নাকি আরো 10, 12টা লাইন লেখা শুরু হবে 2-3টা ক্লাস পরে, তখন একটু সমস্যা হয়ে যাবে। আমি দেখাবো এইগুলি, কিন্তু ক্লাসের মধ্যে আমি দেখাবো। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। এখানে কি প্রত্যেকটা লাইন কি আমার লিখতে হবে, নাকি আমি একটা লাইন গ্যাপ দিয়ে আরেকটা লাইন থেকে শুরু করব? কোনো ওটা সিস্টেম আছে কিনা? যেমন আমি এখানে স্পেস দিয়ে 10 লাইন শুরু করলাম, 8 এর পরে 9 লিখলাম না। স্পেস, আননেসেসারি স্পেস দেয়া ঠিক না। যদি আপনি মনে করেন যে না, স্পেস দিলে আমরা একটু ভালো লাগবে, এটা একটু দেখতে মোর রিডেবল হবে, তখন স্পেস দিতে পারেন। আর নয়, আচ্ছা, ওইটা কি আমার ইচ্ছার উপরে? হ্যাঁ, রাইট, এটা আপনার ইচ্ছার উপরে। কিন্তু ইনডেন্টিংটা অবশ্যই আপনার ইচ্ছার বাইরে দিতে হবে। ইনডেন্টিংটা হচ্ছে এই 8 নম্বর লাইনে একটা ইনডেন্ট হবে। কেন? কারণ 8 নম্বর লাইনটা হচ্ছে মেইনের আন্ডারে,
তাহলে 8 নাম্বার লাইনের আগে একটা ইন্ডেন্ট দেন, লাইন নাম্বার 8 এইটার আগে ইন্ডেন্ট দেন, একটা ট্যাব দেন, ট্যাব। Tab. হ্যাঁ, তাহলে এখন বোঝা যাচ্ছে যে সিস্টেম আউট প্রিন্টএল 8 নাম্বারটা হচ্ছে মেইনের আন্ডারে, তাই না? ওকে, এই ইন্ডেন্টিংটা সবাই ফলো করবেন। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমার স্ক্রিনে যে প্রজেক্ট নাম্বারগুলো ইন অর্ডার, হ্যাঁ, এগুলো কেমন ইন অর্ডার করা যায়? প্রজেক্ট নাম্বারগুলি 1 10 2 3 4। ও মানে এই 1 এর পরে 10 আসছে, কারণ ওই 1 এর পরে 1 10 তো 1 দিয়েই শুরু, 1 এর পরে 0টা এইভাবে একটু উল্টা হয়েছে, সমস্যা নাই। আপনি এটা পোস্ট করে দেন, পোস্ট করে এখন প্রত্যেকটা প্রজেক্ট ডিলিট করে দেন, 10টা প্রজেক্ট। ওকে, কেউ পোস্ট না করে কিন্তু ডিলিট করেন না, তাহলে তো আমি বুঝবো না যে আপনি অ্যাসাইনমেন্ট করছেন, তাই না? যে দুইটা টুল বার আছে, এই টুল বারটা হলো আননেসেসারি। হ্যাঁ, আমাকে অ্যাক্সেস দেন, আমি অ্যাক্সেস চাইতেছি, আপনি ইয়া করেন, অ্যালাউ করেন আমাকে। দেখেন একটা মেসেজ আসছে, আপনি অ্যালাউ করেন আমাকে যে শেয়ার করতেছেন। 1 2 3 4 একটা মেসেজ আসছে আপনার মেশিনে, 1 2 হ্যাঁ, ওকে গুড। আপনি যে এখানে দেখতেছেন, এখানে আননেসেসারি, এটা টাস্ক লিস্টটা কারো মেশিনে যদি থাকে এখনই এটাকে রিমুভ করেন, এই যে এখানে ক্রস বাটন দিয়ে রিমুভ করেন। আর এখানে এই যে আউটলাইন, এটাও রিমুভ করে দেন। আর কনসোলের পাশে দেখেন আরো কিছু আননেসেসারি, এগুলো নেসেসারি কিন্তু এই মুহূর্তে আমাদের দরকার নাই। এই যে ডিক্লারেশন আছে এখানে কনসোলের নিচে, কনসোলের বাম পাশে ডিক্লারেশন, এটা ডিলিট করে দেন। ডিক্লারেশন ক্লিক করেন, দিয়ে ক্রস বাটন প্রেস করেন। 1 2 3 4 আপনি ডিক্লারেশন ক্লিক করেন, ক্রস বাটন প্রেস করেন। হ্যাঁ, জাভাডক এক্সেলেন্ট। হ্যাঁ, এইভাবে এগো থাকবে। আপনি যদি মনে করেন কনসোলটাকে রাইট সাইডে নিয়ে যাবেন, কিভাবে নেবেন কনসোলটাকে? এখন তো কনসোল আছে নিচে, আপনি এটাকে রাইট সাইডে নিয়ে যাবেন, তাহলে কিভাবে নেবেন? না, কনসোলের নামটা ধরে, নাম ধরে, হ্যাঁ, নাম ধরে, হ্যাঁ, ক্লিক করে ড্রাগ করে নিয়ে যান ডান দিকে, নাম ধরে ক্লিক করেন, ছাড়বেন না। হ্যাঁ, যান যান, আরো যান, আরো যান, আরো যান। এটা অন্যদিকে চলে গেছে, কনসোলটার সামনে চলে গেছে। তাহলে কনসোলটাকে আবার ধরেন, আবার ধরে, আপনি কি কিবোর্ডের মাউস ইউজ করতেছেন নাকি এক্সটার্নাল মাউস? এক্সটার্নাল মাউস। এক্সটার্নাল মাউস। তাহলে ক্লিক করেন, কনসোলটাকে ক্লিক করে ড্রাগ করেন, একদম ক্লিক করে একদম ড্রাগ করবেন। আমি কনসোলটাকে ক্লিক করলাম, ক্লিক করে ড্রাগ করে একদম নিয়ে গেলাম এই সাইডে, এই যে এই সাইডে নিয়ে গেলাম। এখন আমি মাউসটা ছাড়ি নাই, আমার প্রেস করে রাখছি এখনো। আমি এখন ছেড়ে দিব, ছাড়লাম, তাহলে কনসোলটা চলে গেল এখানে। ওকে, ভেরি গুড। এখন আপনি প্রজেক্টগুলো সব ডিলিট করেন। আর আমি যেভাবে ক্লাস নেম লিখি, প্রজেক্ট নেম লিখি, ক্লাস 02, ক্লাস 03, ক্লাস 04, এইভাবে করে লিখবেন যাতে করে ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত সবগুলি ক্লাসের সোর্স কোড আপনার এই প্রজেক্ট এক্সপ্লোরের মধ্যে থাকে। এটা আচ্ছা, হ্যাঁ, আমি যেভাবে লিখি ওইভাবেই সবাই ট্রাই করবেন। ক্লাস 01 আন্ডারস্কোর, ক্লাস 01 আন্ডারস্কোর, নো নো, আবার রিনেম করেন। হ্যাঁ, রিফ্যাক্টর উপরে রিনেম, হ্যাঁ, আন্ডারস্কোর কাটা, ওই পাশে 1 এর পরে আন্ডারস্কোর, 1 এর পরে আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর শিফট 1 0 1 দেন আন্ডারস্কোর। হ্যাঁ, আন্ডারস্কোর দেন, হাইফেন না, শিফট চেপে দেন। হ্যাঁ, একটু আগে যেমন লিখছেন, হ্যাঁ, আর একটা হাইফেন রয়ে গেছে। ওকে, ডিলিট, ব্যাক স্পেস আর ডিলিট, এই দুইটার কাজটা ভালো মতো ইয়া করবেন এই সপ্তাহটার মধ্যে। ব্যাক স্পেস এবং ডিলিটের কাজটা ভালো মতো দেখবেন, কার্সারের কোন জায়গায় আছে এবং এখন ব্যাক স্পেস দিলে আমি কোথায় যাব। হ্যাঁ, এগুলি। ওকে, ভেরি গুড, আপনি ওভারকাম করছেন আপনার সিচুয়েশন থেকে। ওকে, আর আপনি পার্টিসিপেন্ট লিস্টে যান, লিস্টে যে আপনার নাম যেটা আছে 1 2 3 4 এটাকে রিনেম করেন আপনার নামে। আচ্ছা, সবাইকে আমি একটা কাজ দিছিলাম লাস্ট উইকে, টাইপিং টিউটর, এটা নামানোর জন্য, ইনস্টল করার জন্য। আমি ইনস্টল কিভাবে করে, আমাদের ইয়াতে গুগল ড্রাইভে ইনস্টলারটা আছে টাইপিং টিউটর, এটা পাবেন আপনাদের যে গুগল ড্রাইভের মধ্যে পাবেন ক্লাস 00 ফোল্ডারে, সেটআপসে, ক্লাস 00 ফোল্ডারের সেটআপ, এই যে এটা হচ্ছে ক্লাস 00 ফোল্ডার, এটার মধ্যে সেটআপের মধ্যে ইউটিলিটিস,
ইউটিলিটিস এর মধ্যে র্যাপিড টাইপিং টিউটর, এটা ডাউনলোড করবেন, করে ইনস্টল করবেন। এবং এই সপ্তাহটা সবার, আমি প্রায় সবারই দেখতেছি টাইপিং স্পিড একদম খুবই স্লো। বেলাল ভাই, এই সপ্তাহে বলেন। এই আপনি সপ্তাহে আমাকে ওই গুগল ড্রাইভের এটা পাঠাননি এখন। হ্যাঁ, আপনি এখনই করে দেন, এই গ্রুপে মেসেজ দিয়ে দেন যে গুগল ড্রাইভ অ্যাক্সেস। হ্যাঁ, Okay. টাইপিং স্পিড এভরিডে। বেলাল ভাই, কি মানে আমি যে পাবলিক স্টেট যেটা প্রিন্ট করছি ওইটা 2বার আসছে, কিন্তু এখানে যখন ওই কনসোলের জায়গায় একটা জায়গায় লেখা সি, কিন্তু আমি উপরে ঠিক করছি, কিন্তু যখন আমি ওইটা রান করি তখন ওই আগে যেটা লেখা ছিল ওইটাও চলে আসছে। তো ওইটা কি কেন আসছে, ওইটা কি আমাকে একটু বুঝাই দেন তো প্লিজ। আমি আমার ইয়াটা শেয়ার করতে চাই, প্রজেক্টটা। ওকে, একটা মিনিট। সো এই টাইপিং স্পিড প্র্যাকটিস করবেন ডেইলি হ্যালো, 1 ঘন্টা। হ্যাঁ, একটা মিনিট ওয়েট করেন। টাইপিং স্পিড এটা প্র্যাকটিস করবেন ডেইলি 1 আওয়ার। এটার কোনো বিকল্প নাই কিন্তু। আপনি যদি বলেন যে ইন্টারভিউতে যে আমি এরকম, আমি এটা জানি, কিন্তু টাইপ যদি করেন এইভাবে, তাহলে কিন্তু ওরা কেউ বিশ্বাস করবে না যে আপনি এগুলি জানেন। আপনার টাইপিং স্পিড দেখে ওরা সন্দেহ করবে। সো এটা খুবই ভাইটাল। এবং রেগুলার কিবোর্ডে, এক্সটার্নাল কিবোর্ডে টাইপ করবেন, ল্যাপটপের কিবোর্ডে টাইপ করেন না। শুরুর টাইপিংটা এক্সটার্নাল কিবোর্ডে হওয়া ভালো। এবং এক্সটার্নাল মাউস ইউজ করবেন। ল্যাপটপের মাউস দিয়ে ড্রাগ ড্রপ করাটা যায় না, আমি যায় কিন্তু খুব টাফ। শেয়ার করব এখন না, উনি যখন হ্যাঁ, বলবে। সো সো এই সাউন্ড এই টাইপিং স্পিডটা অবশ্যই এটা ইয়ে করবেন। এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, এই সপ্তাহে মানে অনেকেই ট্রাই করছেন, আর যারা করেন নাই এখনো কিন্তু ইয়া করেন। স্পিকার না দাও। হ্যাঁ, তো এটা আমি এগুলি সবগুলি বলতেছি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যদি আমাকে ফলো না করেন তাহলে ক্লাস করে কিন্তু ইয়া হবে না, সাকসেস হবেন না। কারণ আমি জানি গুগল ড্রাইভে কোথায় পাবো? এটা ইয়াতে আছে, সেট আপ গুগল ড্রাইভে ক্লাস 00 ফোল্ডারে আছে। ওকে ভাই, পাইছি, থ্যাংক গুগল ইউ। ড্রাইভে সেট আপ ইউটিলিটিস এখানে থাকবে। এই যে গুগল ড্রাইভের ক্লাস 00 ফোল্ডার, সেট আপ, তারপর ইউটিলিটিস এর মধ্যে। যদি আমাকে ফলো না করেন তাহলে কিন্তু হবে না। কারণ আমি জানি কিভাবে মানে কোন জায়গায় মানে প্রবলেম হয়। আমি এই প্রবলেমগুলি আপনাদের ফিক্স করার জন্যই আমার ইন্টেনশন হচ্ছে আপনার প্রবলেম যাতে না পড়েন। সো অবশ্যই যেটা বলবো ক্লাসে ওইটাই শেষ করবেন। হ্যাঁ, শেয়ার করবেন। বেলাল ভাই, আমি একটু বলতে পারি? বলেন। ও আচ্ছা, ওই থেকে আগের বোধহয় ম্যাডাম আছে। সেটা হলো যে আমি প্রজেক্ট বানাইছি, কিন্তু আমার দেখা যায় নাম্বার 1 করলাম, নাম্বার 2 যখন বানাইলাম নাম্বার 2 চলে যায়, কনসোলে চলে যায়। আমি খুঁজে পাচ্ছিলাম না, পরে আমি ড্র্যাগ করে আনছি, কিন্তু কেন চলে যায় এটা কারণটা আমি বুঝি নাই। ভাই, এই যে এখানে যখন এই যে সিস্টেম ডট প্রিন্টল, এটা আমি একবার করছিলাম, বাট এটা আমি ডিলিট হয়ে গেছে অটোমেটিক, আমি জানি না। কিন্তু আমি আবার নতুন করে লিখছি, লিখে যখন আমি এখানে রান বাটনে রান করি, তখন নিচে যে কনসোলে আসে দেখ আরেকটা, হোল্ড অন, লেট মি সি। না, এটার মধ্যে ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, 4 নম্বর লাইনে ক্লিক করেন, ক্লিক কার্সারটা নেন। হ্যাঁ, এবার রান করেন। ওকে, তখন বুঝবে যে এটাকে রান করতে হবে। এই যে এখানে আমার নামটা এটা আগে লিখছিলাম, এটা করার পরে আবার নতুন করে এই 2টা লাইন লিখছি, কিন্তু কেন হইতেছে এরকম? কারণ সি এখানে কনসোলে দেখা যাচ্ছে একটা সি আসছে, এটা এরকম ডাবল আসতেছে কেন? আমাকে অ্যালো করেন অ্যাক্সেসটা। আর কনসোলটা আপনার অন দ্য ফ্লাই কেন আসে? কনসোলটাকে আপনি করে দেন, এই কনসোলটাকে ধরে এইভাবে। আর এটিকে হেল্প এখন দরকার নেই, এটাতে হেল্পটাকে করতে। হ্যাঁ, কনসোলটা এখানে কোথাও নেক্সট লাইন দিছেন। এন্ড উনি তো ভাইয়া যে ট্যাব টিটা 2বার ইউজ করছে, এই জন্য বোধহয় ট্যাবটি চলে গেছে ইমেলের দিকে। না, আইডি ফোন নাম্বার হচ্ছে এটা, ইমেল হচ্ছে এটা। এই দুইটাই তো আসার কথা, কিন্তু 3 নাম্বার লাইনটা সে আসতেছে না। এরকম যদি হয় তাহলে প্রজেক্ট ক্লিন দিবেন, আগের গুলিও সে রেখে দেয়। অথবা ইক্লিসটা বন্ধ করে আবার ওপেন করবেন। হ্যাঁ, আমি দিলাম প্রজেক্ট থেকে ক্লিন, কারণ আগেরটাও সে তার মেমোরিতে রেখে দিছে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তাহলে এখন আমি আবার রান দেই,
তারপরে রয়ে গেছে না? তাহলে আমি যদি এটাকে বলি এখানে এ রান দিই, তারপরে আবার এটা চলে আসে। এখানে কিছু আছে নাকি? ও এটা কি এত দূরে গেল কেন? এটা আপনার এখানে আমি অন্য একটা মাউস ব্যবহার করছিলাম, বাট ওইটা পাশে রেখে দেওয়াতে কি এরকম হয়ে না, গেছে? কিন্তু এই যে এই পাশে একটা স্টেটমেন্ট এত দূরে কিভাবে গেল? আচ্ছা, statement এই টা? জন্যই আমি এটা দেখতে পাইনি বলে আমি আবার রিরাইট করছি, এই জন্যই আসছে এটা। হ্যাঁ, তাহলে আপনি যদি এটাকে ইনঅ্যাক্টিভ করে দেন তাহলে এখন আসবে যেভাবে আছে। থ্যাংক ইউ সো মাচ ওকে, ভাই। আমার প্রজেক্ট গুলো একটু দেখেন, তাহলে আমি এগুলো কি রাখবো? হ্যাঁ, আপনি আরো মানে টোটাল 10টা করেন, 10টা করে স্ক্রিনশট দিবেন, দিয়ে তারপরে ডিলিট করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি করব স্ক্রিন শেয়ার। হ্যাঁ, করেন। হ্যাঁ, কি বলতেছে এখানে? হ্যাঁ, বলেন। আপনি মিউটে আছেন রুহুল ভাই। প্রজেক্ট 1 করলাম, প্রজেক্ট 1 এর পরে শেষ করলাম। প্রজেক্ট 2 তে যখন গেলাম আমি প্রজেক্ট 2টা আর খুঁজে পাই না। পরে দেখি যে এটা কনসোলে আছে। তো কনসোল থেকে আবার ড্র্যাগ করে এখানে আয়না যখন ক্লিক করলাম তখন আবার আসছে। এরকম করে আমি 5টা প্রজেক্ট করে পরে আর করি নাই। প্রত্যেকটা ওখানে চলে যাচ্ছে কেন? মানে কোথায় যায় প্রজেক্টটা করলে? আমি প্রজেক্টটা দেখি না এখানে। আমার তো বাম দিকে যে স্ক্রিনটা এটাই তো মেইন স্ক্রিন, এটাতে দেখি না, দেখি যে ডান দিকে কনসোলে ওই পাশে চলে গেছে। আবার ওখানে যখন ক্লিক করে ড্র্যাগ করি, আইনা যখন এখানে প্লেস করি, তারপর প্রজেক্ট ক্লাস 2 ক্লাস 3 এইভাবে আনতে পারছে। আমি এখন নতুন প্রজেক্ট যদি একটা হ্যাঁ, করেন। একটা নতুন প্রজেক্ট করেন দেখি। আমি আমি আমার স্পিকার হ্যাঁ, আমি তো মিউটে আছি না? হ্যাঁ, না না, আপনি শুনতেছি, বলেন। হ্যাঁ, শুনতেছি, বলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি করতেছি বলবে। ও মাই গড, আমার মাউস ফাইল, হ্যাঁ, তারপর নেম, জাভা প্রজেক্ট ক্লিক হ্যাঁ। করলাম, প্রজেক্ট নেম দিলাম। লেখেন আপাতত এবিসি। জি জি জি, ওকে, দিলাম। তারপরে আমি গেলাম ফিনিশ, হ্যাঁ, ফিনিশ করে তারপরে ডোন্ট ক্রিয়েট। ডোন্ট ক্রিয়েটে যাব। হুম। ডোন্ট ক্রিয়েটে যাওয়ার পর তারপরে এখন আমি ক্লাস করব। এবিসি প্রজেক্ট এখানে হ্যাঁ, এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে এসআরসি এর উপর রেখে রাইট ক্লিক, রাইট ক্লিক, দেন নিউ, দেন নাম্বার 3 কলাম ক্লাস, ক্লাসে গিয়ে এটা নেম দিলাম লেখেন এবিসি। ক্যাপিটাল XYZ। জি, হ্যাঁ, ঠিক আছে, ওকে। বিসি, পাবলিক স্ট্যাটিক, yeah, public static, and then finish. Finish দিলাম। এই তো হয়ে গেল তো। ও, কালকে আমি এভাবে পারতেছিলাম না, এটা আচ্ছা, আমি হবে তাহলে ঠিক। এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেল। তাহলে আমি 5টা করছি, আর 5টা করে আমি ডিলিট করে দেব। 5টা করে স্ন্যাপশট দিবেন গ্রুপে, তারপরে ডিলিট করে দিন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তাহলে সবাইকে বলতেছি এই টাইপিং স্পিডটা 1 মাসের মধ্যে আমি দেখতে চাই যে আপনি ফ্লেক্সিবল ব্যাকস্পেস, তারপরে ডিলিট, তারপর অন্যান্য এগুলি। হ্যাঁ, 1 মাসের মধ্যে ফ্লেক্সিবল। আপনার টাইপ করতে গেলে বুঝবেন যে আপনার কতটুকু এফোর্ট দিতে হবে, সেই অনুযায়ী এফোর্ট দিবেন। যাদের টাইপিং স্পিড ভালো আছে তাদের দরকার নেই এটা, কিন্তু যাদের নাই এটা অবশ্যই একটু এক্সট্রা এফোর্ট দিবেন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লাসে আমি এমন কোনো বাড়তি জিনিস আপনাদের কাছে চাপাই দিই না যেটা নাকি জবে লাগবে না, ইন্টারভিউতে লাগবে না। যা ইন্টারভিউতে লাগবে ওইটা আমি দিই, এবং এর বাইরে কিছু দেই না। আমার সিলেবাসের মধ্যে কোনো কিছু কাটছাট করার কিছু নাই, একদম যা আছে তাই, এর বাইরের কিছু নাই, আর এক্সট্রা কিছু নাই যে না আমি একটু এটা না করলেও হবে, এটা না করলে হবে। তাহলে কে বলতে পারবেন ইউজার ডিফাইন্ড নেম আর কিওয়ার্ডের মধ্যে কি পার্থক্য? ইউজার ডিফাইন্ড নেম আমরা কিভাবে করতে পারি? কোনো স্পেস দেওয়া যাবে না। ইউজার ডিফাইন্ড নেমে যদি থাকে এবিসি, তাহলে স্পেস XYZ এভাবে দেওয়া যাবে না, নট অ্যালাউড। স্পেস নট অ্যালাউড। প্রপার কেসিং মেনটেন করতে হবে। ক্লাসের জন্য ক্লাস নেম প্যাসকেল কেসিং, প্রজেক্ট নেম
কি কেসিং প্রজেক্ট নেম ক্যামেল কেসিং। ক্যামেল কেসিং। যারা 100% শিওর এরা অ্যান্সার করে না, যারা একটু ইয়াতে আছেন ওরা অ্যান্সার করবেন। ক্লাস নেম প্যাসকেল কেসিং, প্রজেক্ট নেম ক্যামেল কেসিং, প্যাকেজ নেম কি কেসিং এটা? Camel casing. ক্যামেল কেসিং। এক্সেলেন্ট, ভেরি গুড। এই তো এটা। আর একটা ইয়া হইলো যে আমরা আইডেন্টিফায়ার উই ক্যানট স্টার্ট, আসলে এটা হবে 3, এটা হবে 3। 2 নম্বরের এটা কি নিয়মটা কি? ইউজার ডিফাইন নেম কিভাবে লিখতে হবে? ক্যানট স্টার্ট উইথ ডিজিট। আমরা ক্লাস নেম লিখতে পারবো না এভাবে 1 মাই ক্লাস, এভাবে লিখতে পারবো না। তার মানে আমরা ক্লাস নেমে লিখতে পারবো না, এখানে স্ট্যাটিকের মধ্যে এক্সাম ইয়া দিতে পারবো না, ক্লাস নেমে স্পেস দিতে পারবো না। মানে ইউজার ডিফাইন ওয়ার্ডে আমরা স্পেস দিতে পারবো না। তারপর প্রপার কেসিং এ লিখতে হবে, এটা আমি প্যাসকেল কেসিং এ লিখছি, ক্লাসের নেম যেহেতু প্যাসকেল কেসিং। এবং 2 নম্বর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে আমরা কোনো ডিজিট দিয়ে স্টার্ট করতে পারবো না। এই যে বলতেছে রেড আন্ডারলাইন দিছে, দেখি কি লেখছে এখানে, মাউসটা হোভার করলাম, সিনট্যাক্স এরর, গ্রামার এরর। সিনট্যাক্স মানে হচ্ছে গ্রামার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখার নিয়মকে বলে গ্রামার, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার নিয়মকে বলে সিনট্যাক্স। সো সিনট্যাক্স এরর, দ্যাট মিনস গ্রামার এরর। টোকেন 1 ডিলিট দিস টোকেন, বলে এই 1 এখানে দেওয়া যাবে না। না কেন, আমি কি লেটার দিতে পারবো না, নাম্বার দিতে পারবো না? নাম্বার দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবেন নাম্বার দিতে, মাঝখানে দিতে পারবেন অথবা শেষেও দিতে পারবেন। এই যে অ্যালাউ করতেছে, মানে আমি রিনেম করলে এটা অ্যালাউ করবে। এই যে অ্যালাউ করতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু 1 হইলে প্রথমে ডিজিট দেওয়া যাবে না, এটা প্রবলেম করবে, রাইট? আমরা কিন্তু এভরি 90 মিনিটে ব্রেক নেই। আমার যদি মনে না থাকে আপনি অবশ্যই মনে করাই দিবেন আপনারা। বেলাল ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। আমার লেফট সাইডে প্রজেক্ট এক্সপ্লোরার যে ট্যাবটা ইক্লিপস ওইটা কিভাবে আনবো, খুঁজে পাইতেছি না। যদি এই লেফট সাইডের প্রজেক্ট এক্সপ্লোরার ট্যাব যদি হারায় যায়, এখান থেকে, তাহলে এটাকে আমরা আবার নিয়ে আনতে পারি কিভাবে? নোট করেন সবাই। যদি কোনো কিছু হারায় যায়, কনসোল হারায় গেল, প্রজেক্ট এক্সপ্লোরার হারায় গেল, তাহলে আমি উইন্ডো শো ভিউ, এখানে সবকিছু আছে। প্রজেক্ট এক্সপ্লোরার, এই যে কনসোল, আমি কনসোল দিলাম, এই কনসোল চলে আসলো। আবার উইন্ডো শো ভিউ প্রজেক্ট এক্সপ্লোরার দিলাম, প্রজেক্ট এক্সপ্লোরার চলে আসলো। উইন্ডো শো ভিউ দিয়ে নিয়ে আসবেন। তাহলে আমরা দেখলাম দুইটা, একটা হলো ইউজার ডিফাইন নেমস আর একটা হলো কিওয়ার্ড নেম। সো কিওয়ার্ডকে আমরা কোনো চেঞ্জ করি না, যেমনি আছে এমনি বসে। আবার কিওয়ার্ড ইউজার ডিফাইন নেমে ইউজ করা যাবে না। 4 নাম্বার এটা হচ্ছে ক্যানট ইউজ রিজার্ভ ওয়ার্ড অ্যাজ ইউজার ডিফাইন নেম। রিজার্ভ ওয়ার্ড এক্স্যাক্টলি, একদম পাবলিক স্ট্যাটিক, একদম এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা ইউজ করা যাবে না নেমিং এর মধ্যে। এই 4টা জিনিস ফলো করবেন, এই 4টা কনভেনশন ফলো করবেন, নিয়ম। এই 4টা কনভেনশন অথবা এই 4টার নিয়ম ফলো করবেন যে কোনো ক্লাস নেম লেখার সময়, যে কোনো প্রজেক্ট নেম লেখার সময় এই 4টা নিয়ম ফলো করবেন। এটা মেমোরাইজ করে ফেলেন, প্লিজ মেমোরাইজ দিস পার্ট, এটা ভুলেন না। এই নোটগুলো কি আপলোড করে দিবেন পরে? হ্যাঁ, এইগুলো সব থাকবে। এইগুলো কোথায় থাকে? আপনাদের এই ফোল্ডারের মধ্যে। আচ্ছা, নোটটা আপলোড করে দিলে কি আর খাতার মধ্যে লিখতে হবে না এরকম কিছু নাকি? খাতার মধ্যে লিখতেছেন তো? জি খাতায় লিখতেছি। হ্যাঁ, খাতায় না লিখলে এই নোট সারা জীবনই মানে পাবেন এরকম নোট। কিন্তু এই যে ইউটিউবে কত যাবার ভিডিও আছে, তবে আমারও ভিডিওগুলি আছে ইউটিউবে, কিন্তু ইউটিউব থেকে শেখা আর ক্লাসে শেখা এটা দুইটা ডিফারেন্ট জিনিস।
আপনি Better এখন আমি বলতেছি নোট করার জন্য। এই যে ক্লাস 01 এর মধ্যে আমি কি কি পাঠাইছি দেখেন। ক্লাস 01 এর মধ্যে এসআরসির ভিতরে পাবেন আমার যত ক্লাসের সময় যতগুলি সোর্স কোড লিখছি ক্লাসের সময়, সব সোর্স কোড গুলি আমি এখানে পাবেন এসআরসির মধ্যে। এসআরসি মানে সোর্স কোডের ফোল্ডারটাই আমি দিয়ে দিছি এখানে। তারপরে কি পাবেন, তারপর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংটা পাবেন পার্ট বাই পার্ট অনুযায়ী, পার্ট 1 of 7, 2 of 7, 3 of 7 এরকম। তারপরে এটা কি, এটা হচ্ছে এই আমার যে হোয়াইট বোর্ডটা এখন যেটাতে কাজ করতেছি, এটা গত ক্লাসের হোয়াইট বোর্ডটা দেখেন এখানে। এই যে হোয়াইট বোর্ডটা বড় করে দেখবেন। এই যে হোয়াইট বোর্ডটা এখানে সব কিছু আছে, এখানে গত ক্লাসের হোয়াইট বোর্ড। হ্যাঁ, এগুলি সব পাবেন আপনাদের। তাই বলে নোট কিন্তু অবশ্যই করতে হবে। নোটটা আপনার নিজের জন্য। এরকম ডকুমেন্ট, ভিডিও সবই থাকবে, পড়ে থাকবে, কিন্তু আপনারা যদি সবাইকে বলতেছে, আপনারা যদি প্রপারলি যদি না করেন, ক্লাসটা ফলো না করেন, আমি যেভাবে বলি ঠিক এইভাবে ফলো করবেন। এইসব টেস্টেড এন্ড ভেরিফাইড। আমি কোনো কিছু নিজে থেকে করে, এটা কোনো স্বপ্নে পাওয়া কিছু না, কিংবা আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে এমনি না করলে হবে না। এইভাবে যদি না ফলো করেন তাহলে হবে না। বলতেছি হবে না, হবে নাই, কারণ এর আগের ব্যাচগুলি তো হয় নাই। যদি এইভাবে ফলো না করেন তাহলে সাকসেস হয় নাই। আমি সরি, আমার ইক্লিপসে একটা প্রবলেম হইতেছে যে আমি যখন ফাইলে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, রাইট, আমাকে জাভা প্রজেক্টটা ডিরেক্টলি ফার্স্ট লাইনে দেয় না। আই হ্যাভ টু লাইক গো টু আদার্স এন্ড দেন সিলেক্ট জাভা প্রজেক্ট। আচ্ছা, আরেকটা আসতেছি আপনাদের এতে। আরেকটা হলো এটা মাস্ট অ্যাটেন্ড সাপোর্ট সেশন। আরেকটা প্রেসক্রিপশন কি আপনাদের জন্য, মাস্ট টেক নোটস, মাস্ট রিভিউ রেকর্ডিংস। এই যে খুব সিম্পল জিনিস। হ্যাঁ, মাস্ট, হ্যাঁ, এইটা যারা কনফার্ম করবেন জব গ্যারান্টিড। যদি কনফার্ম করেন যে হ্যাঁ আমি প্রত্যেকটা সেশনে মানে যতটুকু সেশন আমার দরকার, হ্যাঁ বুঝে গেছি, এখন আর সেশন লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, আমি সেশনগুলিতে ছিলাম, গ্রুপ ডিসকাশনে ছিলাম, মাস্ট অ্যাটেন্ড ইন গ্রুপ ডিসকাশন, তাদের জন্য গ্যারান্টি যারা এগুলি ফলো করবেন। কারণ গ্যারান্টি এটা আমি দিই না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে গ্যারান্টি। এটা আপনার নিজেরই গ্যারান্টর। এটা কি বললাম একটু আগে, অ্যাটেন্ড সাপোর্ট সেশন। আরেকটা ভাইয়া গ্রুপ ডিসকাশন বলতে গ্রুপ কি ডিসকাশন কখন হয়? আপনার গ্রুপ এখনো বানাই নাই, এক দুইটা ক্লাস পরে বানাই দেবো গ্রুপ ডিসকাশন। আপনারা অলরেডি করতে পারেন, আপনারা চুজ করতে পারেন যে গ্রুপ ডিসকাশন যারা নাকি ফ্রেন্ড সার্কেল মধ্যে জয়েন করছেন, মানে ফ্রেন্ডরা আছে আগে থেকে পরিচিত আছে, এরকম রিলেটিভ কিংবা ফ্রেন্ড, ওনারা গ্রুপ তৈরি করে আমাকে বলতে পারেন যে এই গ্রুপটা আমরা ফর্ম করছি। গ্রুপের মধ্যে মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 6-7 জন, এর বেশি না। গ্রুপ করে করেন। তো এই গ্রুপ ডিসকাশন এটা মাস্ট। আচ্ছা ভাই, আমরা তো একটা গ্রুপ করে ফেলছি অলরেডি। ওকে, এক্সেলেন্ট। কয়জন আছে ওখানে? 7 জন। ওকে, ফাইন। হ্যাঁ, 6-7 জন এনাফ। 3 জনের উপরে হইলে হবে। আচ্ছা, মানে 7 জন তো আর এক্সিট করা যাবে না, তাই না? না, এটা কোনো না যে একদম এক্সেপ্ট করা যাবেই না, এরকম না। আপনি যদি করতে পারেন, ধরেন 7 জন অ্যাড করছেন, 3-4 জনই আসে না গ্রুপের মধ্যে, স্টাডিতে ঠিক মতো আসে না, তখন আরো 2-3 জন করতে। আর যারা 3 জন আসে না, ওনাদেরকে অ্যাভয়েড করে দেন, ওনাদেরকে গ্রুপ থেকে করে দেন, বের করে দেন। যারা আপনারা তো কন্টিনিউ করতেছেন না মনে হয়, তাহলে আপনারা অন্য গ্রুপে দেখেন। আমরা এই 5 জন হয়ে গেছি। হ্যাঁ, লার্নিং এ কোনো কম্প্রোমাইজ করেন না। যে কেউ যদি অনিয়মিত থাকে তাহলে ওনাদেরকে বলেন যে আপনার তাহলে গ্রুপে করেন না, কারণ এক্সট্রা নাম দিয়ে তো লাভ নাই। কারণ আমি তো সব গ্রুপের অ্যাক্টিভিটি ফলো করি। তো যদি অ্যাক্টিভলি না থাকে তাহলে আর ক্লাস করে লাভ নাই, তো খালি ওয়েস্টিং অফ টাইম। আচ্ছা। হ্যাঁ, তো এই কারণে 6-7 জন হইলেও কোনো সমস্যা নেই। আপনারা দেখেন নেক্সট কাপল অফ উইকস দেখেন, যদি অ্যাক্টিভলি 20 আওয়ার যদি সেশন না দেয়,
তাহলে তো লাভ নাই, যত ভালো ক্লাসই হোক, যত ভালোভাবে বুঝেন ক্লাসে, কোনো লাভ নাই যে যদি বাকি 6 দিন যদি গ্রুপ প্র্যাকটিস না করেন। আচ্ছা ভাই, what do you mean by like 20 hours? মানে 20 hours কি আমাদের পার একসাথে উইক এক সপ্তাহে কিউমুলেটিভ আওয়ারটা হবে 20 আওয়ার। আচ্ছা, এই গ্রুপ ডিসকাশনটা যেভাবে আর কি আমরা করতেছি, আমাদের যদি কোথাও প্রবলেম হয়, রাইট, আমরা সেই জায়গায় আর কি ইয়ে করতেছি, একজন আরেকজনের প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি। বাট আমরা তো মানে আপনার একবারে বসলে দেখা যায় কারণ উইকলি 2 দিন আমাদের গ্রুপের যায়, বেশি তো আর কোনো টপিক নাই। আচ্ছা, মাঝখানে একটু কথাটা কেটে গেছে। আপনি বলতেছেন যে মানে গ্রুপ ডিসকাশনে কোনো হেল্প, মানে আপনারা যদি সলভ না করতে পারেন তাহলে কি করবেন, এরকম কিছু? না 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 ভাই, যদি ধরেন সলভ না করতে পারি তাহলে আমরা আর কি একজন আরেকজনের হেল্প করার চেষ্টা করি। দেন অ্যাট লাস্ট যদি আমরা না বুঝি দেন আমরা সাপোর্টে। এক্সেলেন্ট, এইটাই হলো আইডিয়াল কেস। আপনাদের গ্রুপের নাম কি? ভাই আপনার জাভা গ্রুপ করছি। জাভা গ্রুপ, একটা নাম্বার দিয়ে দেন। জাভা গ্রুপ নামে অনেক আছে গ্রুপ। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আই মিন যারা গ্রুপ করে ফেলছে সেটা তো হইছে, বাট আমি যেমন কাউকেই চিনি না, ঠিক আছে? হ্যাঁ সো আমরা যারা গ্রুপে নাই তাদের জন্য বেটার হতো যে আপনি একটা গ্রুপ যদি ইমিডিয়েটলি করে হ্যাঁ, আমি গ্রুপ করে দিব, আর এই ক্লাসে না, নেক্সট ক্লাসের মধ্যে একটা গ্রুপ করব, মানে গ্রুপগুলি করবো আর কি। তো এর মধ্যে আমি এই ক্লাসের মধ্যে বলতেছি, যারা নাকি আগে থেকে পরিচিতর মধ্যে জয়েন করছেন ওনারা গ্রুপ করেন। হ্যাঁ, আমি প্রেফার করি পরিচিত জনের মধ্যে। আমি কোনো অপরিচিতের মধ্যে দিলে ওইটা প্রোডাক্টিভটা ঠিক মতো, গ্রুপ প্রোডাক্টিভিটিটা ঠিক মতো হয় না। হ্যাঁ, মানে অপরিচিতের মধ্যে অতটা প্রেসার হয় না, মোটিভেট হয় না, অতটা হয় না। এই কারণে আমি শুরুতেই আমি প্রত্যেকের সাথে যখন কথা বলছি যে আপনার গ্রুপে জয়েন করেন, আপনার আশেপাশে যা আছে তাদেরকে ইনক্লুড করেন। আর যারা একা জয়েন করছেন ওনাদেরকে আমরা গ্রুপ বানাই দিব নেক্সট ক্লাস থেকে, একটা করে গ্রুপ বানাবো। কিন্তু এখন গ্রুপ বানানোর আগ পর্যন্ত এবং গ্রুপ বানানোর পরেও আপনার গ্রুপ স্টাডিতে অবশ্যই অ্যাটেন্ড থাকবেন। সাপোর্ট স্টাডিতে, সাপোর্টে মাস্ট অ্যাটেন্ড ইন সাপোর্ট। আমি খোঁজ নিছি এবং আমিও মাঝে মাঝে সাপোর্টে জয়েন করি। খুবই অল্প কয়েকজন সাপোর্টে থাকেন, মানে সাপোর্টে জয়েন করেন। হোম টাস্ক যেগুলো দেওয়া হয় ওগুলোই করতে করতে তো টাইম চলে যায়, কখন গ্রুপ স্টাডি করব? না, নেক্সট 2টা দিন তো আপনি হোম ইয়াটা করবেন। হ্যাঁ, 2টা দিন 3টা দিন আপনার গ্রুপে জয়েন করেও হোম ইয়াগুলি করেন। ধরেন করতে গেলে না, এটার মেইন থিম কি, যে আপনার যে ক্লাসগুলো করাচ্ছেন ওগুলো যদি ঠিকভাবে করা যায় তাহলে গ্রুপ স্টাডিতে মানে এটা বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে গ্রুপ স্টাডির মানে বেনিফিটের বলে শেষ করা যাবে না। কোনটা বলবো? বেলাল ভাই, আমাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড করা যাবে প্লিজ? আপনি অ্যাডমিনে আছেন এজন্য আপনাকে বলছি। হোয়াটসঅ্যাপে আপনি আমাকে মেসেজ দিয়েন, আমি অ্যাড করে দেব হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে সাপোর্ট টিমের যে টাইমটা, এটা তো আসলে আমার সাথে যাচ্ছে না, কি করব? সাপোর্টে কি সকালের সন্ধ্যার ওই টাইমটা কি হয় না আপনার? 9 PM এর আগে তো কোনো টিম সাপোর্ট টিমের কোনো টাইম দেখলাম না। ডেইলি 8 ঘন্টার সাপোর্ট হয়। আপনি সকালে করেন অথবা রাতে কয়টায় মানে শুরু করলে ভালো হয় সাপোর্ট? রাতে 8:30টায় শুরু করলে ভালো হয়, 8:30-8টা। আপনি কি সিএসটি তে? জি, সিএসটি টাইমে সাপোর্ট শুরু হয় 9 PM। 9 PM মর্নিং এ আসছে একটা, কিন্তু মর্নিং এ আমি তো জবে থাকি। আচ্ছা, তাহলে 9 PM না, তাহলে সিএসটি টাইম আর নিউ ইয়র্কে 10 PM। আচ্ছা, সাপোর্টটা আসলে 7টা থেকে হবে, কিন্তু সাপোর্ট আমাকে বলতেছে যে 7টা থেকে জয়েন করলে কেউ থাকে না। আমি বললাম ঠিক আছে, তাহলে 8টা থেকে করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সাপোর্ট আগাই দিব একটা ঘন্টা। পরে আবার নতুন করে ওই স্ন্যাপশটটা দিব। আমি যেটা স্ন্যাপশট দিছি ইয়াতে গ্রুপে, ওইটা আমি আবার রিপ্লেস করে দিব, নতুন একটা স্ন্যাপশট দিয়ে দিব। এই ধরনের ইয়াগুলি গ্রুপে মেসেজ দিবেন যে আমার সাপোর্ট এতটা থেকে লাগবে, তখন আমি আবার রিস্কেজুল করে দিব। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, আমি এটা লাস্ট ক্লাসে আমি এটা আলোচনা করছি, কিন্তু অনেকে এটা মিস করছেন।
এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার মাউসটা দেখা যায় না, মাউসটা। হ্যাঁ, প্রথম দিনটা হচ্ছে আপনার ক্লাস ডে। ক্লাসের দিনের পরের দিন আপনি 3-6 ঘন্টা করে ক্লাস রিভিউ করবেন, রেকর্ডিং রিভিউ করবেন, নোট নিবেন, এটা সেলফ স্টাডি। তারপরে হচ্ছে সাপোর্ট শুরু করবে, এখান থেকে সাপোর্টের কলগুলি আসবে। এই পরের দিনের এই দিন সাপোর্ট থাকবে না, এই দিন সেলফ স্টাডির জন্য সাপোর্ট আমি ম্যান্ডেটরি অফ করে রাখছি, এখানে কোনো সাপোর্ট নাই। এটা আপনারা রেকর্ডিং দেখবেন, আপনি নিজে বোঝার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল আপনার নিজের থেকে এটা ব্রেন স্ট্রমিং করবেন। ব্রেন স্ট্রমিং ডে এটা নেক্সট ডে, ক্লাসের নেক্সট ডে। আপনি মনে করেন যে পৃথিবীতে আমার কেউ হেল্প করার কেউ নাই, আমাকে নিজেই বুঝতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে আপনি রেকর্ডিংটা শুরু করেন। হ্যাঁ, ক্লাসেই তো বুঝে যাবেন 100%। তারপরেও যদি কিছু গ্রে থাকে তাহলে এটা সেলফ স্টাডি ডেতে আপনি এটা শেষ করবেন। এই ডেটা সেলফ স্টাডি ডে, এইটাও সেলফ স্টাডি ডে। বাট এইখানে রাতের বেলা সাপোর্ট পাবেন এই সেকেন্ড দিন, মানে এটা স্যাটারডে, সানডে, মানডে নাইট থেকে সাপোর্ট আসবে। হ্যাঁ, সাপোর্ট আসবে মানডে নাইট থেকে। কিন্তু সাপোর্টের জন্য ওয়েট করে রাখেন না, সাপোর্টকে আবার বললেন না যে আমাকে আবার শুরু থেকে বুঝান। আমি সাপোর্টকে না করে রাখছি শুরু থেকে বুঝানোর জন্য। যদি কেউ বলে শুরু থেকে বুঝানো যায় তাহলে রেকর্ডিং দেখবে, কারণ সাপোর্ট আবার শুরু থেকে ক্লাস নিতে গেলে তো সমস্যা, তাহলে তো অন্যদের ওই ভাইটাল কোনো ইম্পর্টেন্ট কোনো প্রবলেম থাকলে তো এটা দেখানোর সময় পাবে না সে। আমি এই পর্যন্ত নেই ইয়ারটাকে, কিন্তু লাস্ট ব্যাচে এরকম হয়েছে। ভিডিও না দেখেই যদি সাপোর্টে আসেন তাহলে সাপোর্টকে আরো বেশি ইয়া করবেন, মানে সাপোর্টের ইয়াটা ভালোভাবে আপনারা কি বলে ইউটিলাইজ করতে পারলেন না। আর গ্রুপ স্টাডিটা হচ্ছে, ধরেন এখানে আপনি সেলফ স্টাডি করলেন, গ্রুপ স্টাডি ইম্পর্টেন্টটা আমি বলতেছি এখন। এখানে সেলফ স্টাডি করলেন, এখানে সেলফ স্টাডি করলেন, আপনাদের গ্রুপে 5 জন মেম্বার। সেলফ স্টাডির মধ্যে কুইজ গুলিও একটু ইয়া করবেন, নেক্সট ডেতেই কুইজ ইয়া হয়ে যাবে, আপ হয়ে যাবে। মানে এই 3 নাম্বার ডেতে এইখানে কুইজ আপ হবে, আর নাহলে কুইজ লক থাকে। কিন্তু কুইজ লক থাকে এই কারণে আমি চাই না যে কুইজ এখানে সেকেন্ড ডেতে কুইজে যান সবাই, আমি চাই না। আমি চাই নোট, এই রেকর্ডিংটা আবার ফলো করেন, নোটটা একটু ফলো করেন আপনি। আমি যা যা বলছি ওগুলি ক্লাসের মধ্যে, ওগুলি আবার রিটাইপ করেন আপনার কম্পিউটারে। এইটাই হচ্ছে সেকেন্ড ডে এর কাজ। সেকেন্ড ডেতে কুইজ শুরু করবেন না, কুইজ আনলক হবে থার্ড ডেতে, এখানে আনলক হবে, এখান থেকে কুইজ শুরু করতে পারেন। এখন আপনার গ্রুপে 5 জন আছে, 5 জন সবাই সেলফ স্টাডি করছে, সবাই অ্যাক্টিভ এবং সবাই সেলফ স্টাডি করে আসছে। করে আসার পরে কেউ 30% একটু গ্রে আছে, কারো 10% গ্রে, কারো 40% গ্রে। গ্রে মানে আরেকটু বুঝতে হবে, হ্যাঁ কোশ্চেন আছে এটার মধ্যে, কোশ্চেন জেনারেট হয়েছে সেলফ স্টাডি করার সময়, কোশ্চেন জেনারেট হয়েছে। এরকম 5 জনেরই কেউই 100% একদম ইয়া না, মানে ফুললি 100% ক্লিয়ার না। কারো 10% গ্রে, কারো 20% গ্রে, কারো 30%, কারো 40% এরকম। যখন নাকি আপনার 5 জন একসাথে বসবেন কোনো গ্রুপে, তখন দেখবেন যে আপনি যে 10% বুঝতেছেন না, আপনার পার্টনার ওই 10% খুব ভালো বুঝে। তাহলে আপনি ওর সাথে ডিসকাস করেন, আপনার পার্টনার আপনাকে বুঝাবে, এক্সপ্লেন করবে জিনিসটা। তাহলে একটা টপিক এক্সপ্লেন করার এক্সপার্টিস গ্রো করবে। 6 মাস ধরে যদি টপিক এক্সপ্লেন করার এক্সপার্টিস গ্রো করান, তাহলে ইন্টারভিউতে যখন আপনাকে বলবে একটা টপিক এক্সপ্লেন করতে, তখন কে বেশি লাভবান হবেন? সাপোর্টে যে নাকি আরেকজনকে বুঝাইছে। তারপরে আরেকজন যে বুঝতেছেন, আপনি 10%টা বুঝতেছেন আরেকজনের কাছ থেকে, তো আপনি বুঝতেছেন হ্যাঁ কিভাবে এক্সপ্লেন করে। আবার অনেক সময় দেখা যাবে যে আপনিও একটা টপিক ভালো বুঝেন, আপনার সাপোর্টের একজন মেম্বার, গ্রুপের মেম্বার ওইটা ভালো বুঝে না, তাহলে আপনিও ওনাকে বুঝাই দিলেন। তাহলে আপনারও একই ধরনের ইয়া হলো, আপনিও একজনকে শিখাইতেছেন, একজনকে শিখতেছেন। আর বাকি মেম্বাররা কিন্তু, হ্যাঁ মানে যখন নাকি একজনকে শিখাচ্ছে কিংবা শিখতেছে, বাকি 3 জন মেম্বার ওয়াচ করতেছে যে হ্যাঁ কিভাবে একটা টপিক ডেলিভার করতেছে, কিভাবে বুঝাচ্ছে আর কিভাবে শুনতেছে। এই দুইটা ওয়াচ করেও লার্নিংটা হইতেছে। আবার যারা ওয়াচ করতেছে এরা আবার একটা 15% একটা টপিক আছে, ওইটা আবার খুব ভালো বুঝে তখন উনি আবার নেক্সট ইয়াতে আবার অন্যদেরকে বুঝাইতে পারে। এরকম সবাই যখন গিভ এন্ড টেক করবে, 5% এর গিভ এন্ড টেক একসাথে করে 99% ওকে হয়ে যাবে। সাপোর্টে আসবেন নেক্সট ফার্দার ইয়ার জন্য, যে আমাদের 5% অথবা 1%, 2% এরকম এখনো গ্রে আছে, তাহলে সাপোর্টে ঢুকেন। ইন কেস সাপোর্টে এমন যদি হয় যে না সাপোর্টও পারতেছে না, তখন আমি আছি,
সাপোর্ট ডিরেক্ট আমাকে কল দিবে যে ভাই এটাতে একটু প্রবলেম হয়েছে, তখন আমি ওইখানে ইয়া করব, জয়েন করব সাথে সাথে। হ্যাঁ, সাপোর্টকে বলবেন, সাপোর্ট কল দিবে, আর না হয় সাপোর্টকে বলবেন যে না এটা তো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ বেলাল ভাইকে ইনক্লুড করেন, তাহলে আমি জয়েন করবো সাপোর্টে। তো এইভাবে ফুল উইকটা এইভাবে সাজাবেন। জি, তার মানে ভাই আমাদের প্রেজেন্টেশনের সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে আমাদের আর কি আপনার এই কোর্স শেষে যখন ইন্টারভিউতে প্লেস করব তখন সবাই এই ধরনের স্টুডেন্টরা প্রথম মাসে জব পায়। আমার যারা past- কি মানে past- আপনার প্রেজেন্টেশনের স্কিল বেশি। হ্যাঁ, right? প্রেজেন্টেশন মানে একটু আগে একজনকে বললাম না আপনি কিভাবে প্রজেক্টটা তৈরি করছেন, এটা একটু আমাকে বুঝাই দেন। একটু আগে মনে আছে, একটু আগে যে বললাম জি, জি, একজনকে, এবং উনি জি, একটা জি। প্রেজেন্টেশন দিল না, এটাই তো জি। প্রেজেন্টেশন। আমি যা করছি, আমি যদি ডিম অমলেট করার ওইটা জানি, তাহলে আমি একজনকে বলতে পারবো না কিভাবে ডিম অমলেট করতে হয়। হ্যাঁ, আমি Right, যদি right. পিজা মেক করতে না পারি, আমি কি একজনকে বলতে পারবো কিভাবে পিজা মেক করা যায়? না, এটা না, পারবো না। তো এইটাই একদম সিম্পল, ভেরি সিম্পল। 6 মাস পরে দেখবেন যে ওইটা কোনো ব্যাপারই না একজনকে বুঝানো, কারণ 6 মাস ধরে তো একই কাজ করছেন আপনি। এটা ভাববে না যে আমি একজন বুঝাতে গেলে সে তার গ্রেড ভালো হয়ে যাবে, A+ পেয়ে যাবে, এটা তো আর ওই ক্লাস না। না, না। এটা ভাইয়া আমরা ম্যাক্সিমাম মানুষ এটাই চিন্তা করি যে আমি যদি হ্যাঁ ওকে হ্যাঁ, বুঝাই ও তো বুঝাই, এক্সপার্ট হয়ে যাবে। আমি নোট করছি, আমি কেন তাকে বুঝাবো? না না, আপনারা সবাই যদি কালকেই যদি জয়েন করেন আইটিতে, আইটির 1% ফিল আপ হবে না। বাংলাদেশি যারা আছে ইউএসএ তে সবাই ধরেন কালকে আইটিতে সবাই একসাথে জয়েন করলো, 2% ফিল আপ হবে না। ওপেনিং জব তো ওপেনিং আছে হ্যাঁ ভাই, এটা আসলে আমাদের বাঙালিদের মেন্টালিটিতে কাজ করে। না, বাঙালির আরেকটা ম্যাটার দেশের না, তুলনায়। না বাঙালির ম্যাটার ভাই, প্রত্যেকেই এখানে খুব ভালো এবং ইয়াতে আছে। হ্যাঁ, এখানের যেহেতু এটা কোনো স্কুল কিংবা কলেজের কোনো কোর্স না যে আমাকে A+ পাইতে হবে, আমার গ্রেড ভালো পেতে হবে, এটা না। এটা হচ্ছে আমার ভালো শিখতে হবে যাতে আমি জব পাই, এবং আরেকজনকে আমি হেল্প করি সেও যাতে জব পায়। হ্যাঁ, এটা এমন না যে না শুধু মানে উনি যদি জব পায় তাহলে তো আমি পাবো না, এমন না। জব তো আর ওপেনিং একটা না যে আমরা সবাই এটার জন্য ফাইট করতেছি। হ্যাঁ, এটা হাজার হাজার জব ওপেনিং প্রতিদিন হাজার হাজার হচ্ছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা মার্কেটে যাব, এটাই তো ইয়া। এবং এবং আমি যদি একজনকে ইয়া করি, মেন্টরিং করি, একজনকে বুঝাই, সবচেয়ে বেস্ট ইয়াটা হবে আমার, ফিডব্যাকটা হবে আমার, প্রফিটটা হবে আমার, বেস্ট প্রফিট। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একজনকে বুঝানো। সেকেন্ড বেস্ট হচ্ছে আরেকজনের কাছ থেকে বুঝা, এটা সেকেন্ড। থার্ড হচ্ছে যে আমি বুঝাচ্ছিও না, বুঝতেছিও না, কিন্তু আমি খুব ওয়াচ করতেছি যে এই ভাই আরেক ভাইকে বুঝাচ্ছে, অথবা উনি এই স্টুডেন্ট আরেক স্টুডেন্টকে বুঝাচ্ছে, আমি ওয়াচ করতেছি খুব, এবং আমি শিখতেছি যে কিভাবে বুঝাচ্ছে, কিভাবে ডেলিভার করতেছে, কিভাবে ইয়ে করতেছে, এরকম। হ্যাঁ, প্রথমে ডেলিভারি দিল, প্রেজেন্টেশন দিল, ওইটা ভালো হয় না ডেলিভারিটা। তো আপনার অডিয়েন্স তো আপনার যাকে বুঝাচ্ছেন বলবেন ভাই আবার একটু বলবেন, আমি ঠিক মানে প্যাচ লেগে গেছে এখানে, কারণ এটা আপনার ডেলিভারিতে প্রবলেম, তাই না? আপনার ডেলিভারিটা ঠিক মতো হয় নাই, তাহলে এটা আপনার আপনি তাহলে নিজেকে ফিক্স করতে পারতেছেন এখানে। হ্যাঁ, আপনার ফিডব্যাক পাইতেছেন এতে। এই ফিক্সটা যাতে ইন্টারভিউতে না হয়, এই ফিক্সটা আগেই এই ট্রেনিং পিরিয়ডে আমরা ফিক্স করতে আসছি। এখানে তো সবাই জেনে আসি নাই, জাভা কি আমরা সবাই জানি আগে কোনো, আর এটা কোশ্চেন করার মধ্যে কোনো ইয়া নাই, মানে কোনো লজ্জাও নেই যে ভাই আমি এটা বুঝি নাই, আমাকে আবার একটু বলেন, কি এরকম মানে হেজিটেট করবেন না যে না আমি তো ধরেই নিছি আপনারা সবাই স্ক্র্যাচ থেকে শুরু করতেছেন, স্ক্র্যাচ। হ্যাঁ, একদম আইটি নলেজ, জাভা নলেজ একদম জিরো থেকে আমি শুরু করতেছি, তো সেইভাবে আমি আগাচ্ছি। হ্যাঁ, তো এখানে কোনো রকমের কোনো হেজিটেশন যাতে না আসে। আচ্ছা, ইউজুয়ালি আমি 90 মিনিটের মাথায় একটা ব্রেক নিই, কিন্তু আজকে কি হলো আপনারা মনে করলেন না, আমিও ইয়া করলাম না। এখন তো ভাইয়া তাহলে দ্রুত আমাদেরকে গ্রুপ করে দেন, তাহলে সাপোর্টের উপরে প্রেসার কম পড়বে। হ্যাঁ, গ্রুপটা আমি নেক্সট ক্লাসের মধ্যে আমি গ্রুপ করব। আমার কিন্তু থেকে খারাপ এই লাগছিল ক্লাসে যে ওনাদেরকে বারবার নক করা হচ্ছিল। হ্যাঁ, এই ক্লাসের পরে আপনারা যে সাপোর্ট পাবেন 6 দিন, 6 দিনের সাপোর্টের মধ্যেই আপনারা যারা নাকি গ্রুপ এখনো করেন নাই, সাপোর্টের মধ্যে থেকে যারা জয়েন করবে ওদের কাছ থেকে গ্রুপ করে নেন। সাপোর্টে যারা জয়েন করতেছে ওরা অ্যাক্টিভ বলা যায়, তাই না? তো এই কারণে এই উইকে যারা গ্রুপ করতে চাচ্ছেন সাপোর্টে জয়েন করে তো দেখবেন যে কে কত অ্যাক্টিভ, কে
কিভাবে অ্যাপ্রোচ করতেছে সাপোর্টকে, তখন বুঝবে না আর ভাই। আসলে ভাই এই যে আমি একটু বলতে চাইছিলাম ভাই, আমার গ্রুপে আরেক দুইজন আর কি মানে একটু অ্যাক্টিভ মেম্বার দরকার, কারণ আমার হ্যাঁ, গ্রুপ এই যে মেম্বার 7-8 জন, কিন্তু যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে বলেন যে আপনারা তাহলে ইনঅ্যাক্টিভ যদি থাকেন তাহলে আমি তাহলে অন্য গ্রুপে যাই, অথবা আপনারা অন্য গ্রুপে যান। আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে গ্রুপে অ্যাক্টিভ থাকেন, কারণ আপনার ইনঅ্যাক্টিভ হলে আমরাও এটার এফেক্টটা আমাদের উপর পড়তেছে, আমরাও ইনঅ্যাক্টিভ হয়ে যাই, আমরা একটু লেজি হয়ে যাই। আর অ্যাক্টিভ গ্রুপে থাকলে অন্যদের অ্যাক্টিভিটি দেখে আমরা আরো ইন্সপায়ার হই। রাইট হ্যাঁ রাইট রাইট। হ্যাঁ বেলাল ভাই, গ্রুপের ব্যাপারটা যে আমাদের তো সবাই ডিফারেন্ট টাইম জোন, ওইটা কিভাবে আপনি সেট আপ রাইট করবেন? রাইট, এটা সাধারণত সেম টাইম জোনে হইলে ভালো। আর ডিফারেন্ট টাইম জোনেও হইতে পারে, ধরেন ওই টাইমে সে ফ্রি থাকতে পারে এরকম। তো আমি প্রেফার করি যে নিউ ইয়র্ক যারা আছেন ইস্টার্ন টাইমের টাইম জোনে যারা আছেন ওরা একটা গ্রুপ করেন, তারপরে সেন্ট্রাল টাইমে যারা আছেন টেক্সাস গ্রুপের ওরা গ্রুপ করেন, বাংলাদেশ টাইমের যারা আছেন বাংলাদেশি গ্রুপ করেন। আর আরেকটা কথা, আপনি এটা না যে একটা গ্রুপে জয়েন করছেন এক গ্রুপেই থাকবেন এমন না, আপনি যে মাল্টিপল গ্রুপে থাকতে পারেন, আপনার হাতে সময় আছে। হ্যাঁ, সকালের গ্রুপে একটা আছেন, হ্যাঁ ওরা সকালের করলেন, সন্ধ্যার দিকেও আপনার টাইম আছে, তাহলে সন্ধ্যার দিকে আরেকটা গ্রুপে জয়েন করেন। আপনি গ্রুপে মেসেজ দেন যে আপনার এই টাইমে কেউ কি অ্যাভেলেবেল আছেন কিনা ইস্টার্ন টাইম এতটার সময়, তাহলে আমি জয়েন করতে পারি এরকম। অথবা আমাকে মেসেজ দেন যে এই টাইমে আমার একটা গ্রুপ লাগবে। আমাকে অনেকেই মেসেজ দিবে আজকের এই উইকে যে আমাদের গ্রুপে 2 জন হয়েছে, আরো 2 জন মেম্বার হলে ভালো হয়, আমরা এই টাইম জোনে, এবং হ্যাঁ আমরা এই টাইম জোনে, এটা বলে আমাকে মেসেজ দিবেন। আচ্ছা ভাই, একটা সাজেশন ছিল, সাজেশনটা হচ্ছে কি, আমাদের যে গ্রুপের যে ব্যাচটা আছে ওই যে সবাই যদি ধরেন আমরা সিম্পল একটা ইন্ট্রো দিতাম যে আমার নাম এটা, আমি ধরেন আপনার আরভিং টেক্সাস, বা আমি ডালাস টেক্সাস, বা আমি নিউ ইয়র্ক থেকে, হ্যাঁ এটা ধরেন আমাদের সবাই এটা আমরা ওই যে গ্রুপের জন্য যখন আমরা কল করব নেক্সট উইকে, তখন এটা সবাই এটা দিয়ে দিবেন। আর এটা কি এখন দিলে ভালো হয়? তাহলে আপনারা আগে থেকে ইয়া করবেন এরকম বলতেছেন? হ্যাঁ, মানে যদি আপনার দিয়ে দিত যে আমি অমুক, আমার লোকেশন ওইটা, তখন ধরেন ওই লোকেশনে আশেপাশে যারা আছে ওরা ধরেন তাদের সাথে ধরেন লোকেট করতে পারতো, প্লাস ধরেন আপনার গ্রুপ স্টাডি বা কিসের জন্য আপনারও ধরেন চাপটা অনেক কমে যেত। ওকে, তাহলে আমি মেসেজ দিতেছি, এই মেসেজ ফরম্যাটে সবাই লেখেন, হাই I need group, time zone is CST, and availability বলেন, availability morning, আমি মেসেজটা যাবে আর কি, একটু পরে দেখেন। মর্নিং, আচ্ছা availability 8 AM to 11 AM, এটা জাস্ট আপনি এক্সাম্পল দিচ্ছেন, রাইট? হ্যাঁ 9 PM to 11 PM, এই যে এটা একটা স্যাম্পল দিলাম। হাই, I need to add group, my time zone is CST, availability 8 AM to 11 AM, এটা এইভাবে করে আপনি দিয়ে দেন প্রত্যেকের যারা অ্যাভেলেবেল আছেন ওই অ্যাভেলেবেল টাইমের মধ্যে আপনারা গ্রুপ স্টাডির মধ্যে ইয়ে করে দেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। এটা এখনই দিতে হবে না, এই সপ্তাহের মধ্যে দিয়েন। হ্যাঁ, তো এখন আমরা একটা ব্রেকে যাব। ব্রেকটা সাধারণত 90 মিনিটের মধ্যে নেই, কিন্তু এটা আমাকে সবাই মনে করে দেন নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ, যে ব্রেকের কথা। হ্যাঁ, ডোন্ট হেজিটেট টু আস্ক ব্রেক। এভরি 90 মিনিটের মধ্যে একটা ব্রেক নেই, 20 মিনিট কিংবা 30 মিনিটের। আজকে যেহেতু অনেক টাইম হয়ে গেল, তাহলে নাম্বারটা কি বলবেন? রিজার্ভ কি বলেন? রিজার্ভ বোরিং ফিল করে না, এজন্য হয়তো মনে করে না, কিন্তু এভরি 90 মিনিট একটা ব্রেক দরকার, মানে ব্রেনটা ইয়া হয় না। হ্যাঁ, তো এখন তাহলে একটা ব্রেক। হ্যাঁ, রিজার্ভ অর্ডার কি বলেন? 4 নাম্বারটা ক্যান নট ইউজ রিজার্ভ। অন্যরা মিউট করে রাখেন, যারা কথা বলতেছেন মিউট করে রাখেন। হ্যাঁ, মনির কি বলছেন? ইমটিএস বলতেছিলাম ভাইয়া, 4 নাম্বারটা একটু বলতেন আর কি, যদি ক্যান নট ইউজ রিজার্ভ ওয়ার্ডটা কি এটা বুঝতেছি। আচ্ছা, রিজার্ভ ওয়ার্ডটা কি এটা কে বলবে? রিজার্ভ ওয়ার্ড মানে কি ভাই? এটা ওই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ওইটা নাকি? এই যে কিওয়ার্ড আর রিজার্ভ ওয়ার্ড, ইজ ইট কিওয়ার্ড? কিওয়ার্ডে যেটা থাকবে সেটা ইউজ করা যাবে। সেটাকে ইউজ করা। হ্যাঁ, পাবলিক ইউজ করা যাবে না, স্ট্যাটিক ইউজ করা যাবে না। কিওয়ার্ড কোনগুলি?
শুধু কিওয়ার্ড সরাসরি ইউজ করা যাবে না, পাশাপাশি কোনো কিছু যোগ করলে সেটা ইউজ করা যাবে। কিওয়ার্ড কোনগুলি? কিওয়ার্ডটা এগুলো জাভা নিজে নিজে এখানে দেখাইছিলাম কিওয়ার্ড কোনগুলি। এই যে এখানে এই যে কিওয়ার্ড 50টার মতো যে দেখিয়েছি। এই কিওয়ার্ডের কোনো কিওয়ার্ডই এক্স্যাক্টলি ইউজ করা যাবে না। এখানকার কোনো কিওয়ার্ড, এগুলো সব কিওয়ার্ড 50টা কিওয়ার্ড অথবা রিজার্ভ ওয়ার্ড, এটার আরেকটা নাম আছে রিজার্ভ ওয়ার্ড, এগুলির একটাও ইউজ করা যাবে না অ্যাজ এই ইউজার ডিফাইন নেমের মধ্যে। এটাই 4 নাম্বার বলছে। ওকে, তাহলে একটা ব্রেক নেন। ওকে ভাই। ব্রেক 22 বাজে, 22 মিনিট এখন। 50-তে আমরা ব্যাক করি না? 50। বেলাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ভাই আমার এই যে জুম পেজটা কিন্তু আসতেছে না সাডেনলি, যে পেজটা আমরা দেখি আর কি, মানে আমার স্ক্রিন দেখেন না? জাস্ট অডিও শুনতে পাচ্ছি। আমার স্ক্রিন দেখতেছেন আপনি? না। জি দেখা যাচ্ছে তো। ও আপনারটা মিনিমাইজ হয়ে গেছে। দেখেন স্ক্রিনের কোথাও ছোট্ট করে আছে থাম্বনেইলের মতো, ওইটা ম্যাক্সিমাইজ করেন।